হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মিশন সায়েন্স। চলো আজকে তাহলে আমরা কি করব। আগের দিন আমরা যে 1 থেকে 10 পর্যন্ত কোষেডিকি ট্যুর মানে সরল সুদ কষার 1 থেকে 10 পর্যন্ত ক্লাস আমরা করেছিলাম, প্রত্যেকটা অঙ্ক আমরা দেখেছিলাম। তার সাথে সাথে আমাদের যে কমেন্ট সেকশনে প্র্যাকটিস সেট গেছে সেটাও আশা করি তোমরা প্র্যাকটিস করেছো। যদি কিছু প্রবলেম হয় আমাকে কমেন্ট করে জানাও, আমি সলভ করে দেবো। আজকে আমরা তাহলে কি করব, আজকে আমরা কোষেডিকি 2 এর 11 থেকে 20 পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক আমরা ধরে ধরে করব। ঠিক আছে, চলো তাহলে চলে যাওয়া যাক আজকে প্রথম অঙ্ক। আজকে কত অঙ্কটা? 11 অঙ্কটা। ঠিক আছে, 11 অঙ্কটা দেখো তোমরা পড়ো। তোমাদের বইয়ে তোমরা কোষেডিকি 2 খোলো, সিম্পল ইন্টারেস্টের মানে সরল সুদ কষার 11 নম্বর অঙ্কটা পড়ো। কি বলেছে দেখো 11 অঙ্কটা। দেখো বলেছে বার্ষিক 8% হার সরল সুদে, মানে সুদের হার কত? 8%। তাহলে আমরা কি বলেছি, যখনই আমরা পার্সেন্টেজ দেখবো তখন আমরা সেটাকে কি বলবো? সেটা হচ্ছে সুদের হার মানে রেট অফ ইন্টারেস্ট, তাই তো? তাহলে রেট অফ ইন্টারেস্ট আর হচ্ছে এখানে কত? 8%। আমরা সেটা লিখে নেবো 8%। ঠিক আছে, আর ইকুয়াল টু 8%। ঠিক আছে, পেয়ে গেলাম আমরা আর ইকুয়াল টু 8%। আর কি বলেছে? আর দেখো বলেছে যে 600 টাকার সুদ 168 টাকা হবে, হিসাব করে লিখি। 600 টাকার সুদ 168 টাকা, তার মানে কি 600 টাকার সুদ মানে প্রিন্সিপাল কত, এখানে কত টাকা, মোট কত টাকা, সেটা হচ্ছে 600 টাকা। তাহলে প্রিন্সিপাল হচ্ছে 600। ঠিক আছে, পি হচ্ছে কত? 600। আর কি বলেছে? 600 টাকার সুদ 168 টাকা হবে, হিসাব করে লিখি। 168 টাকা সুদ হবে, তাহলে আই কি? আই মানে ইন্টারেস্ট 168 টাকা। দেখো এগুলোর লেখার আগে আমরা কি করব, আমরা যখন পরীক্ষার খাতায় কোশ্চেনটা আসবে না, তখন আমরা উত্তর কিভাবে লিখবো? সাজিয়ে লিখবো। প্রথমে আমরা আর পি আই যেটা পেয়েছি ডাটাগুলো সেটা তো লিখবোই, শুধু উপরে আমরা লিখে দেবো যে অঙ্কের ভাষায় প্রকাশ করে পাই। ঠিক আছে, তার মানে কি হলো, যে তথ্যগুলো তোমায় দেওয়া আছে, যে ডাটাগুলো, সেগুলো আমরা কি করলাম? অঙ্কের ভাষায় প্রকাশ করলাম। এখানে আর হচ্ছে 8%, পি হচ্ছে 600, আর আই হচ্ছে 168। দেখো এখানে পাশে আমাদের লিখে দিতে হবে আর কি? আর হচ্ছে সুদের হার। ঠিক আছে, আর কি? পি হচ্ছে মূলধন। আই কি? আই হচ্ছে সুদ। ঠিক আছে, পরীক্ষার খাতায় এইভাবে গুছিয়ে লিখতে হবে, তবে তুমি ফুল মার্কস পাবে। বুঝতে পেরেছো? তো অতএব আমরা সেফ জোনে থাকবো, আমরা আমাদের লেখার কাজ আমরা লিখে দেবো যে আর পি আই সেটা কি, সেটা লিখে দিলাম। এবার দেখো এখানে লিখবো কি, যে আমরা জানি, আমরা জানি কি আই ইকুয়াল টু কি, বলো ফর্মুলাটা, টি আর পি বাই 100। দেখো এখানে আমরা আয়ের ভ্যালু বসিয়ে দেবো। আই কত? 168। টি কত বলো? টাইম তোমাকে বলেছে এখানে, টাইম দেখো অঙ্কটা পড়ো কত বলেছে, যে বার্ষিক 8% হার সরল সুদে কত বছরে 600 টাকা সুদ 168 টাকা হবে। তার মানে কি টিটাই তো আমাদের বার করতে হবে। তাহলে টিটা আমাদের বার করতে হবে। টি ইন্টু আর কত? আর হচ্ছে 8%। পি কত? পি হচ্ছে 600 টাকা। ঠিক আছে, নিচে 100 আছে, দেখো শূন্য শূন্য কাটলো। আর কি এদিকে কাটছে, দেখো 4 দিয়ে যদি কাটো, 4 4 16, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, এটা কাটলো। 2 দিয়ে কাটো, এটা হচ্ছে কত? 21। তাহলে 3 দিয়ে কাটো, 3 দুগুণে 6, 3 7 21। কি হচ্ছে তাহলে? 2t ইকুয়াল টু 7। টি ইকুয়াল টু কত? 7/2। তার মানে কত? 3 পূর্ণ 1 বছর। তাহলে এরপর আমরা কি করব, এই যে 3.5 বছর বেরোলো, এটা তোমার উত্তর বেরোলো। তাহলে আমরা লিখে দেবো এখানে যে উত্তর, ঠিক আছে, অতএব নির্ণেয় সময় ইকুয়াল টু কত বলো? 3.5 বছর। এটাই হচ্ছে তোমার অ্যান্সার। এইভাবে তুমি পরীক্ষার খাতাটা গুছিয়ে যদি লিখতে পারো, তাহলে কিন্তু এক্সামিনারে তোমার প্রতি একটা সুদৃষ্টি পড়বে। মানে কি, ধরো তুমি পরবর্তীকালে কোনো একটা অঙ্কে ধরো একটু সামান্য মিস্টেক করেছো, সেটাকে সে কনসিডার করে দেবে। এই জিনিসটা না লিখলেও চলে, কিন্তু যদি লিখে দাও সেটা তোমার পক্ষে অ্যাডভান্টেজ। বোঝাতে পেরেছি ব্যাপারটা? অতএব এইভাবে লিখতে এসো। ঠিক আছে, এইভাবে লেখার ফলে কি হবে বলো তো,
তোমার মার্কস কাটার কোনো জায়গা থাকবে না, কোনো চান্সই থাকবে না। এটা না লিখলে হয়তো ফুল মার্কস দিয়ে দেবে, কিন্তু আমরা চাইবো যে আমাদের কোনো ভুল না থাকুক পরীক্ষার খাতায়, তাতে আমরা ফুল মার্কসটা যেন ক্যারি করতে পারি। ঠিক আছে, বোঝাতে পারলাম? তাহলে এই জিনিসগুলো একটু খেয়াল রাখবে যে কোন কোন জিনিস আমরা নিচ্ছি, তার পাশে আমরা সেগুলো লিখে দেবো একবার। ঠিক আছে, আর কি, আর নিচে উত্তরটা লিখলাম যে এটা অবশ্যই লিখবে নির্ণয় সময় ইকুয়াল টু 3.5 বছর। প্রত্যেকটা ক্ষেত্রে তোমার যে উত্তরটা বেরোচ্ছে সেটা তুমি উত্তর দিয়ে অতএব সেটা সেটা লিখে দিলে যে এতটা হচ্ছে উত্তর। ঠিক আছে, বোঝাতে পেরেছি? চলো চলে যাই আমরা আমাদের নেক্সট অঙ্ক। দেখো তোমাদের তারপরের অঙ্কটা কি আছে, 12 অঙ্কটা পড়ো তোমরা। 12 অঙ্কটা কি আছে? 12 অঙ্কটা কি বলেছে দেখো, যদি বার্ষিক 10% হার সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পায়। কি করেছে? বার্ষিক একটা হারে সে ব্যাংকে টাকা জমা রেখেছে, তাই তো? যদি বার্ষিক 10% হার সরল সুদে, তাহলে আমি কি বলেছি, যখনই তুমি অঙ্কটা পড়বে যে যে জিনিসটা পাচ্ছ, মানে যে ডাটাগুলো পাচ্ছ সেগুলো তুমি লিখে নাও। ঠিক আছে, তাহলে আমরা কি করব? 12টা দেখো, আমরা আর পেয়ে গেলাম, প্রথমেই আর পেয়ে গেলাম, পার্সেন্টেজ দিয়ে দিয়ে দিয়েছে। আর কি দিয়েছে? একটা মূলধন দেখো তোমাকে বলে দিয়েছে। কত বলেছে মূলধনটা? বলেছে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পায়। তার মানে কি দেখো, তাহলে আর কত হয়ে গেল আমাদের? 10% বলে দিয়েছে। আর কি বলেছে? সুদে আসলে কি বলেছে? এটা হচ্ছে কি আমাদের এ, তাই তো? সবৃদ্ধি মূল। সবৃদ্ধি মূল কত বলেছে? 1200 টাকা। আর কি বলেছে দেখো, বলেছে 800 টাকা জমা দিয়ে, তার মানে কি পি হচ্ছে 800, আমাদের মূলধন হচ্ছে 800। বোঝা গেছে? তাহলে এই যে সবৃদ্ধি মূল আছে 1200 টাকা, এখানে যে এই পিটা ঢুকে আছে, তার মানে কি এর মধ্যে সবৃদ্ধি মূলের মধ্যে এটা কি, এটা তো সবৃদ্ধি মূল, এর ভেতরেই তো এই পিটা আছে আর ইন্টারেস্ট আছে, তাই তো? সবৃদ্ধি মূল মানে কি সুদ প্লাস আসল। তাহলে এর ভেতরেই যদি সুদ থাকে প্লাস আসল থাকে, তাহলে আসল কত আমাদের? আসল হচ্ছে 800 টাকা, তাই তো? এর ভেতরেই আছে 1200 টাকার মধ্যে 800 টাকা হচ্ছে আসল। তাহলে সুদ কত? সুদ কত বেরোবে তাহলে বলো? অতএব আমরা জানি সুদ ইকুয়াল টু কত? সবৃদ্ধি মূল মাইনাস আসল। তাহলে কত হচ্ছে? 1200 মাইনাস 800। বোঝা গেছে? এটা হচ্ছে কত? 400। এটাই হচ্ছে আই তোমার। আই ইকুয়াল টু কত বেরোলো তাহলে? 400। আমরা উপরে কি লিখে দেবো? যে অঙ্কের ভাষায় প্রকাশ করে পায়। ঠিক আছে, প্রকাশ করে পাই। বোঝা গেছে? তাহলে আমরা কি কি পেয়ে গেলাম দেখো, আর পেয়ে গেছি, এ মানে সবৃদ্ধি মূল পেয়ে গেছি, সেখান থেকে আমরা কি পেলাম? সুদ পেয়ে গেলাম, আসল পেয়ে গেলাম, তাই তো? আসল তো আমাদের বলেই দিয়েছে অঙ্ক, অতএব সুদ পেয়ে গেলাম। এবার তোমাকে কি বার করতে দিয়েছে? অঙ্কটা পড়ো আর একবার, তাহলেই বুঝতে পারবে কি বার করেছে। যে তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল হিসাব করে লিখি। ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল। বোঝা গেছে? তার মানে কি, তার মানে টিটা তোমাকে বার করতে দিয়েছে, সময়টা। ঠিক আছে, চলো আমরা আমাদের ফর্মুলায় প্রয়োগ করব। কি লিখবো? আই ইকুয়াল টু টিআরপি বাই 100। দেখো এবার আয়ের ভ্যালু বসাও। আয়ের ভ্যালু কত আমরা এখান থেকে বার করলাম? আয়ের ভ্যালু কত বেরিয়েছিল? 400 টাকা, তাই তো? সেটাই লিখবো। আয়ের ভ্যালু বেরোলো 400। টাইম আমাদের বার করতে হবে, টিটা আমাদের বার করতে হবে। আর কত? আর দেখো আর বলে দিয়েছে 10%, তাই তো? 10%। পি কত? পি হচ্ছে 800 টাকা। আর নিচে 100, কাটাকাটি করো, দুটো শূন্য কাটলো। এখানে এই শূন্য আর এই শূন্য কাটবে। 4 10 এ 40, 4 2 8, 2 দিয়ে কাটলো, এটা 5। তার মানে টি ইকুয়াল টু কত বেরোলো? 5। মানে টি ইকুয়াল টু 5 বছর। এটাই তোমার অ্যান্সার। তার মানে কি তাকে 5 বছর ওই টাকাটা জমা রাখতে হবে, তবে সে সবৃদ্ধি মূলে 1200 টাকা পাবে। 800 টাকা যদি 5 বছর সে জমা রাখে 10% সরল সুদে, তাহলে সে কি পাবে? 1200 টাকা জমা পাবে। বোঝা গেছে? তাহলে আমরা নিচে কি লিখে দেবো? উত্তর। অতএব তাকে 5 বছরের জন্য
মূলধন জমা রাখতে হবে। বোঝা গেছে? দেখো সেটাই তো চেয়েছে, তাকে 5 বছরের জন্য মূলধন জমা রাখতে হবে। তোমাকে অঙ্কে তো সেটাই চেয়েছে নাকি? দেখো পর অঙ্কটা কি বলেছে, যে তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল হিসাব করে লিখি। তাহলে তাকে 5 বছরের জন্য মূলধন জমা রাখতে হবে। বোঝা গেছে? চলো আমরা চলে যাই আমাদের নেক্সট অঙ্ক। দেখো এই ছোট ছোট জিনিসগুলো তুমি যদি ঠিক রাখো পরীক্ষার হলে, এই যে আর এ পি টি এগুলো যদি পাশে লিখে দাও, যেমন ধরো আমরা এখানে লিখে দিলাম যে আর ইকুয়াল টু সুদের হার, আর এ ইকুয়াল টু কি সবৃদ্ধি মূল, আর কি আছে আই ইকুয়াল টু সুদ, আর কি আছে টি ইকুয়াল টু সময়, আর পি ইকুয়াল টু মূলধন। ব্যাস হয়ে গেল। পাশে এটা একটা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে দিলে, তাহলে তোমাকে এক্সামিনারও বুঝে গেল যে কোন জিনিসটার ভ্যালু কি, কোন জিনিসটার মানে কি। বোঝা গেছে? চলো চলে যাই আমরা আমাদের নেক্সট অঙ্কে। দেখো নেক্সট অঙ্কটা পড়ার আগে তোমাদেরকে আমি একটা কথা বলে দিই, এই যে জিনিসগুলো তোমরা শিখছো, নতুন নতুন জিনিস, নতুন নতুন ফর্মুলা, নতুন নতুন টেকনিক, যেগুলো তোমাদেরকে একটা হায়ার স্কোর অ্যাচিভ করতে সাহায্য করবে পরীক্ষায়। মাধ্যমিক 2027 টার্গেট রেখে তো আমরা এগিয়ে চলছি। তো সেই জিনিসটা যাতে তোমরা ভালো পারো, তোমাদের জন্য আমি সেটা চেষ্টা করছি। কিন্তু তোমাদের যদি কোনো জায়গায় আটকায়, কোনো কিছু প্রবলেম হয়, তাহলে তোমরা কি করো, অবশ্যই আমাকে কমেন্টে জানাও, কমেন্টে বলো যে কি অসুবিধা হচ্ছে, সেটা আমি তোমাকে অবশ্যই সলভ করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? চলো চলে যাই আমরা আমাদের নেক্সট অঙ্ক। দেখো 13 অঙ্কটা কি বলেছে, 13 অঙ্কটা তোমরা পড়ো। চলো দেখে নিই আমরা আমাদের পরের অঙ্কটা। 13 অঙ্কটা কি বলেছে তোমরা পড়ো ভালো করে। 13টা আমাদের নেক্সট অঙ্ক। ঠিক আছে, কি বলেছে পড়ো। বলেছে কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে 7,100 টাকা। কি বলেছে? 7 বছরে সুদে আসলে 7,100 টাকা। আর কি বলেছে, এবং 4 বছরে সুদে আসলে 6,200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। তাই তো? 7 বছরে বলে দিয়েছে মূলধন কত হবে, মানে টোটালটা কত হবে সবৃদ্ধি মূল, আর বলে দিয়েছে কি যে 4 বছরে টোটালটা কত হবে। আর কি বলেছে, বার্ষিক সরল সুদের হার একই থাকবে। তাই তো? একই বার্ষিক সরল সুদের হারে। তাহলে আমরা কি করব, আমাদের এখানে মূলধনের কথা বলা নেই, আমরা প্রথমেই কি করব, মূলধন ধরে নেবো, মূলধন ইকুয়াল টু পি। ঠিক আছে, যেহেতু বলা নেই আমরা প্রথমেই লিখে নেব যে ধরি মূলধন ইকুয়াল টু পি। ঠিক আছে, আমরা ধরে নিয়েছি পি। এবার কি বলেছে দেখো, একই বার্ষিক সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে 7,100 টাকা। 7 বছরে কি হচ্ছে, সুদে আসলে 7,100 টাকা। দেখো এখানে একটা বোঝার জিনিস আছে কি, যে 7 বছরে সুদে আসলে 7,100 টাকা। তাই তো? আর কি বলেছে তোমাকে, দেখো তার পরের লাইনেই বলে দিয়েছে 4 বছরে সুদ আসলে 6,200 টাকা। তাই তো? দেখো এখানে লেখো যে 4 বছরে সুদে আসলে 6,000 কত, 6,200 টাকা। তাই তো? দেখো এই জিনিসটা তোমরা ভালো করে বোঝো, যে কোনো একটা টাকা, মানে আমরা ধরেছি পি টাকা, ঠিক আছে, পি টাকা 7 বছরে হচ্ছে 7,100 টাকা, 4 বছরে হচ্ছে 6,200 টাকা। ঠিক আছে, ধরো তোমার কাছে অ্যাজ এ এক্সাম্পল তোমার কাছে 1,000 টাকা আছে। 1,000 টাকা কি হচ্ছে, 1,000 টাকা 4 বছরে তোমার কাছে হচ্ছে 6,200 টাকা, আর 7 বছর পর সেই টাকাটাই হয়ে যাচ্ছে 7,100 টাকা। দেখো তোমার কাছে যে 1,000 টাকা আছে, বা আমরা যেখানে পি ধরে নিয়েছি, এটা তো চেঞ্জ হচ্ছে না, পি তো পি আছে। তোমার কাছে যে মূলধন যদি 1,000 টাকা থাকে, 1,000 টাকা 1,000 টাকাই আছে, মূলধনটা চেঞ্জ হয় না, শুধু ইন্টারেস্টটা চেঞ্জ হয় সময়ের সাথে সাথে। তো 4 বছরে যখন হয়েছে 6,200, মানে কি, সুদের সাথে তোমার আসলটা যোগ হয়ে এটা হয়েছে, তারপর কি হয়েছে 7 বছরে এটা হয়েছে। তাহলে আমরা কি লিখতে পারি, অতএব 3 বছরে সুদ কত, এইটা থেকে এইটা আমরা বাদ দিয়ে দেবো, মাইনাস করে দেবো, তাহলেই হয়ে যাবে আমাদের 3 বছরের সুদ। বোঝা গেছে? এর মধ্যেই তো পি আছে, মানে আসলটা আছে, আসল প্লাস সুদ আছে 7 বছরের, আর এখানে কি আছে 4 বছরে টোটালটা আছে আসল প্লাস সুদ। তাহলে এই 3 বছর যে গ্যাপ, 3 বছরে সুদটা বেড়েছে, আসল তো আর বাড়েনি, আসল তো চেঞ্জ হয়নি। তাহলে
3 বছরে কি হয়েছে, সুদটা বেড়েছে। তাহলে আমরা কি লিখে নেবো, 3 বছরের সুদ। এখান থেকে এটা বাদ দাও, 7,100 মাইনাস 6,200 টাকা। তাহলে কত হচ্ছে, 900 টাকা। 900 টাকা কি, 3 বছরের সুদ। ঠিক আছে, বোঝা গেছে। এবার যদি এখান থেকে আমরা দেখে নিই যে 1 বছরের সুদ তাহলে কত হবে বলো তোমরা, 900/3, 1 বছরের সুদ। আর কি দেখে নেবো আমরা, দেখো তোমাকে কি বলেছে, 7 বছরে সুদে আসলে হয় 7,100 টাকা। ঠিক আছে, 7 বছরে সুদে আসলে 7,100 টাকা। আমরা যদি এখান থেকে 7 বছরের সুদটা বার করে নিই, 7 বছরের সুদটা যদি বার করে নিই এখান থেকে, 7 বছরের সুদ কত হচ্ছে দেখে নিই, 900/3 ইন্টু 7। তাহলে কত হচ্ছে, 3 দিয়ে কাটো, 3 3 9, 300, 3 7 2100। তার মানে আমরা কি বার করলাম, 7 বছরের সুদ বেরোলো 2100 টাকা, তাই তো? 7 বছরের সুদ হলো 2100 টাকা। আর আমাকে অঙ্কে কি বলে দিয়েছে, 7 বছরের সুদে আসলে 7,100 টাকা। 7 বছরের সুদে আসলে 7,100 টাকা। আর আমরা কি বার করলাম, 7 বছরের সুদ হচ্ছে 2100 টাকা। তাহলে আমরা যদি সুদে আসল থেকে 2100টা বাদ দিয়ে দিই, সুদটা যদি বাদ দিয়ে দিই, তাহলে আমরা আসলটা পেয়ে যাব। বোঝা গেছে ব্যাপারটা? দেখো তাহলে আমরা কি লিখে দেবো, অতএব 7 বছরে মোট মূলধন কত বলো তোমরা, 7 বছরে হচ্ছে 7,100 টাকা। 7,100 মাইনাস 2100 ইকুয়াল টু কত, 5,000 টাকা। ঠিক আছে, 7,100 থেকে 2100 বাদ দাও, 5,000 টাকা। 5,000 টাকা কি হলো, 7 বছরে মোট মূলধন। দেখো এবার দেখো, এবার আমরা কি করি দেখো, তাহলে আমরা কি পেয়ে গেলাম বলো, পি ইকুয়াল টু পেয়ে গেছি আমরা কত, 5,000, তাই তো? এটা মূলধন, 5,000 পেয়ে গেছি। তোমাকে কি কি বার করতে দিয়েছে অঙ্কে, অঙ্কটা পড়ো, আরেকবার পড়ো কি বলেছে দেখো। তাহলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। দেখো আমরা কিন্তু মূলধন পেয়ে গেলাম, 7 বছরে মূলধন কত হয়েছে, 5,000 টাকা। এটাই হচ্ছে একটা অ্যান্সার তোমার, মূলধন পেয়ে গেলাম। এরপর আমাদের কি বার করতে হবে, সরল সুদের হার বার করতে হবে, তাই তো? তাহলে দেখো এখানে পি পেয়ে গেলাম আমরা 5,000, আমাকে কি বার করতে হবে, আর বার করতে হবে। আর কি জানি আমরা, 7 বছরে, তার মানে টি কত, টি হচ্ছে 7। বোঝা গেছে? এবার দেখো তাহলে আমরা আমাদের ফর্মুলা লিখবো, আই ইকুয়াল টু TRP/100। আয়ের ভ্যালু কত, সুদ কত বলো, 7 বছরের সুদ কত ছিল, দেখো 7 বছরে মোট মূলধন যদি 5,000 হয়, 7 বছরের সুদে আসলে যদি এত হয়, 7 বছরের সুদ আমরা কত বার করেছি, 2100 টাকা বার করেছি, সেটাই হবে। তাহলে 7 বছরের সুদ কত, 2100। আর এখানে কি আছে, টিআরপির ভ্যালু বসাও, টি হচ্ছে 7, আর কত বলো, আর আমাদের বার করতে হবে, আমরা জানি না। পি কত, 5,000, 5,000। আর কি আছে, নিচে 100 আছে, কাটাকাটি করো, দুটো শূন্য কাটলো, এই শূন্য এই শূন্য কাটলো, 7 দিয়ে এটা কেটে 30, 5 দিয়ে কাটো, 5 6 30। তাহলে কি বেরোচ্ছে, আর এর ভ্যালু বেরোচ্ছে 6%, তাই তো? তার মানে সুদের হার আমাদের কত বেরিয়ে গেল, 6%। আমাদের মূলধন কত বেরিয়েছিল, 5,000 টাকা। তাহলে আমরা নিচে আর কি লিখে দেবো, অতএব সুদের হার ইকুয়াল টু কত বলো তোমরা, কত বেরোলো আমাদের, 6%। এটা হচ্ছে অ্যান্সার। আমাদের এখানে দুটো অ্যান্সার বার করতে দিয়েছে, একটা দিয়েছে 7 বছরের মূলধন কত, আর একটা দিয়েছে 7 বছরের সুদের হার কত, মানে টোটাল সুদের হার কত, সেটা 7 বছরই হোক আর 4 বছরই হোক, সুদের হার তো চেঞ্জ হবে না, সুদের হার একই, যেহেতু এটা সরল সুদ। বুঝতে পেরেছো? তাহলে এই দুটো অঙ্ক মানে দুটো উত্তর পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হলো, আমাদেরকে প্রথমে মূলধনটা ধরে নিতে হলো, যেহেতু মূলধনটা অঙ্কে বলে দেয়নি। এইটাই হচ্ছে মেন ব্যাপার, যে কোনটা ধরে নিতে হবে আমাদেরকে। অঙ্কগুলো করলে তোমরা আস্তে আস্তে এইভাবে বুঝতে পারবে, আমি তোমাদেরকে ধরে ধরে বুঝিয়ে দেবো যে কোন জিনিসটা নির্ণেয় আর কোন জিনিসটা ধরে নিতে হবে আগে। এইটা যদি তুমি একবার বুঝে দাও, তাহলে কিন্তু তোমার অঙ্ক করতে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, চলো চলে যাই আমরা আমাদের নেক্সট অঙ্ক। দেখো তোমরা যদি না বুঝতে পারো ব্যাপারটা, যদি আমাকে তোমরা কমেন্ট করো, আমি তোমাকে অবশ্যই বলে দেবো, কিন্তু তার জন্য তোমাকে কমেন্টটা অবশ্যই করতে হবে। কমেন্ট করো, তাহলে আমি তোমাকে আরো ভালো করে আরেকবার বুঝিয়ে দেবো। ঠিক আছে, চলো আমরা চলে যাই নেক্সট অঙ্কে।
দেখো পরের অঙ্কটা কি বলেছে, পরের অঙ্কটা তোমরা পড়ো ভালো করে। পরের অঙ্কটা কি বলেছে সেটা একবার ভালো করে পড়ো। 14টা কি বলেছে, একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে, মানে দুজন মানুষ, অমল রায় আর পশুপতি ঘোষ, তারা কি করেছে, একজন ব্যাংকে একজন কিসে, পোস্ট অফিসে। ঠিক আছে, অমল রায় ব্যাংকে আর পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2000 টাকা করে জমা রাখে। তার মানে কি, আমরা দুটোই বুঝে গেলাম যে একজন ব্যাংকে জমা রাখছে, একজন পোস্ট অফিসে জমা রাখছে। কত করে জমা রাখছে, 2000 করে, প্রত্যেকেই 2000 করে জমা রাখছে। তাহলে আমরা প্রথমে এটা লিখে নেবো, কত অঙ্ক এটা, 14টা। একজন কি করেছে, ব্যাংকে, ব্যাংকে কে, অমল রায়। ঠিক আছে, এখানে ব্যাংকে মূলধন কত, পি কত বলো, 2000 টাকা। একই টাকা আরেকজন কি করছে, পোস্ট অফিসে, এনার নাম কি, যিনি পোস্ট অফিসে জমা রাখছেন ওনার নাম কি, দেখো অঙ্ক তোমাকে বলে দিয়েছে যে পশুপতি ঘোষ, তাই তো। পশুপতি ঘোষ, এখানে পি হচ্ছে 2000 টাকা, এখানেও পি 2000 টাকা। দুজনে তো একই টাকা রাখছে, পোস্ট অফিসে যত টাকা রাখছে ব্যাংকে তত টাকা রাখছে, দুজনেই একই টাকা রাখছে। চলো এবার পরে পড়ো। তারপরে কি বলেছে অঙ্কটা পড়ো, যে 3 বছর পর তারা সুদ সহ যথাক্রমে 2360 টাকা ও 2480 টাকা ফেরত পায়। কি বলেছে, 3 বছর পর সুদ সমেত, তাই তো, 3 বছর পর সুদ সমেত কত টাকা ফেরত পাচ্ছে, 2360 টাকা আর 2480 টাকা। দেখো সুদ সমেত বলেছে এটা, তাহলে কত, 2380, তাই তো, তাই বলেছে তো, কি বলেছে, না 2360 আর 2480, এটা হবে 2360। আর পোস্ট অফিস থেকে কত ফেরত পাচ্ছে, 2480। বোঝা গেছে। দেখো এটা কি, এটা তো সবৃদ্ধি মূল, তাই তো, টোটাল টাকা সবৃদ্ধি মূল, এটা হচ্ছে সবৃদ্ধি মূল। টোটাল টাকা সুদ সমেত ফেরত পেয়েছে মানে সবৃদ্ধি মূল। তাহলে দেখো এখানে যদি প্রিন্সিপাল যদি 2000 টাকা হয়, মানে টাকা জমা রেখেছে 2000 টাকা, ফেরত কত পাচ্ছে, 2480 টাকা। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি তো যে সুদ কত, সবৃদ্ধি মূল থেকে যদি আমরা আসলটা বাদ দিয়ে দিই তাহলে সেটা হবে সুদ। তাহলে আয় কত দাঁড়াচ্ছে এখানে, 2480 মাইনাস 2000, তাই তো। তাহলে আয় কত হলো বলো, 480 টাকা। এখানে আয় কত হবে তোমরা বলো দেখি, কমেন্টে জানাও। 2360 মাইনাস 2000 কত হচ্ছে তাহলে, 360 টাকা। এখানে আয় হলো 360 টাকা, এখানে আয় হলো 480 টাকা। বোঝা গেছে এই পর্যন্ত। এরপর কি বলেছে দেখো, দেখো এরপর তোমাকে বলেছে যে ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত করি। তার মানে কি, ব্যাংকের সরল সুদের হার কত, পোস্ট অফিসের সরল সুদের হার কত, সেটার অনুপাত চেয়েছে আমাদেরকে। তার মানে কি, আমাদেরকে আর বার করতে হবে, এখানেও আর বার করতে হবে। বোঝা গেছে। এটাকে আমরা ধরে নিলাম R1, এটাকে R2 নাম দিলাম, ব্যাংকেরটাকে দিলাম R1, পোস্ট অফিসের কি দিলাম R2। তাহলে আমরা দেখো এখানে আমরা আমাদের ফর্মুলা বসাবো, I is equal to T R P by 100। টি এর ভ্যালু কত বলো, টি এর টাইম কত বলো, টাইম তোমাকে বলেছে দেখো 1 বছর, তাই তো, বছরের শেষে বলেছে। আর কত, আর দেখো, আর এখানে বার করতে হবে, পি কত বলেছে, 2000 টাকা, নিচে 100। তাহলে আয়ের ভ্যালু বসাও, আয় কত, 360। তাহলে 360 এখানে কাটাকাটি করো, জিরো কাটছে এখানে একটা, এখানে দুটো জিরো কাটছে, 2 দিয়ে কাটো 18। আর ইকুয়াল টু কত হচ্ছে তাহলে, মানে R1, এটা R1 কত বেরোচ্ছে, এটা R1 হবে যেহেতু R1 আমরা নিচ্ছি। এখানে R1 কত বেরোচ্ছে বলো তোমরা, 18, তাই তো, কোনাকুনি গুণ করলে কত হচ্ছে এটা, 18। ঠিক আছে, 18%। সেরকমই আমরা এখানে বার করব। তাহলে I ইকুয়াল টু কত বলো, টি R2 P বাই 100। কত হলো তাহলে আয়ের ভ্যালু, এখানে আয়ের ভ্যালু 480। টি কত, 1 বছর, বছরের শেষে বলেছে তোমাকে তার জন্য 1 বছর। R2 কত, R2 বার করতে হবে,
পি কত? পি বলো 2000 টাকা, নিচে 100, এই শূন্য কাটো, দুটো শূন্য এখানে কাটলো, তাহলে এখানে R2 কত বেরোচ্ছে? এই 2 কাটলো এখানে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 24, R2 কত বেরোচ্ছে? 24%, তাই তো? এবার কি বলেছে আমাকে অঙ্কটায়? বলেছে ব্যাংকের আর পোস্ট অফিসে সরল সুদের হারের অনুপাত। তাহলে আমরা কি লিখে দেবো? অতএব ব্যাংকের এবং পোস্ট অফিসের সরল সুদের অনুপাত। অনুপাত কত হচ্ছে বলো? অনুপাত হচ্ছে এই যে 18:24। পোস্ট অফিসে 24 বেরিয়েছে, এটা কাটাকাটি করো, কত দিয়ে যাচ্ছে? 6 3 18, 4 6 24, তার মানে কত হচ্ছে? 3:4। এটাই তোমার অ্যান্সার। বোঝা গেছে? 3:4টাই তোমার অ্যান্সার। তাহলে উত্তর কত হলো? 3:4। এখানে তোমরা লিখে দেবে যে এটা উত্তর, সামনে তোমাকে লিখে দেবে এখানে উত্তর। বোঝা গেছে? চলো দেখে নিই আমরা আমাদের নেক্সট অঙ্কটা। অঙ্কটা দেখো, এই অঙ্কটায় কিছুই ছিল না সেরকম। তোমাকে কি করতে হবে? শুধু দুটো ডিস্টিংগুইশ করতে হবে, কোনটা ব্যাংকের, কোনটা পোস্ট অফিসের। এবার দুটোর ক্ষেত্রে মূলধন তো সেমই, শুধু সবৃদ্ধি মূলটা আলাদা। এবার সবৃদ্ধি মূল থেকে মূলধন বাদ দিয়ে দিলাম, দুটোর ক্ষেত্রে আলাদা আলাদা সুদ পেয়ে গেলাম। সেখান থেকে আই ইকুয়াল টু টিআরপি বসালাম দুটোতেই, একটাতে এটাতে বসালাম, আরেকবার এটাতে বসালাম। তাহলে দুটোর ক্ষেত্রে দুটো আলাদা আলাদা আর পেয়ে গেলাম। ব্যাংকের ক্ষেত্রে R1 পেলাম, একটা সুদের হার, আর একটা পোস্ট অফিসের ক্ষেত্রে R2, আর একটা সুদের হার। দুটো সুদের হার যখন পেয়ে গেলাম, তার দুটো অনুপাত করে দিলাম 3:4, সোজা। চলো চলে যাই আমরা আমাদের নেক্সট অঙ্কে। চলো নেক্সট অঙ্কটা কি আছে দেখে নিই। দেখো পরের অঙ্কটা কি বলেছে, 15 অঙ্কটা কি বলেছে তোমরা পড়ো। দেখো 15 অঙ্কটা বলেছে যে একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করে। তাহলে কি করে? 15,000 টাকা সে ধার করেছে, তার মানে কি? আমরা প্রথমেই জানি যে 15,000 টাকা ধার করেছে মানে কি, কোন একটা মূলধন আমরা পেয়ে গেছি। যখনই আমরা মূলধন পেয়ে গেছি তো আমরা সেটা লিখে দেবো, তাই তো? তাহলে আমরা প্রথমে কি লিখবো? যে অঙ্কের ভাষায় প্রকাশ করে পায়। দেখো এইভাবে যদি তোমরা খাতাটা সাজাও তাহলে তোমাদের নাম্বার কাটার কোনো জায়গা থাকবে না। বুঝেছো? প্রথমেই তোমরা লিখে দেবে কি, অঙ্কের ভাষায় প্রকাশ করে পাই। তারপর তোমরা কি পেলে বলো? পি পেলে। পি ইকুয়াল টু কত? 15,000। ঠিক আছে, আর কি পেয়েছো দেখো। আর কি বলছে? 5 বছর পর সেই ধার শোধ করতে সমিতিকে 22,125 টাকা দিতে হয়েছে, তাই তো? 5 বছর পর, তার মানে কি? সেটা হচ্ছে টাইম। টি ইকুয়াল টু 5 বছর, আমরা সেটা লিখে দেবো টি ইকুয়াল টু 5। আর কি বলেছে? 22,125 টাকা তোমাকে দেখো শোধ করতে হচ্ছে টোটালি, মানে সবৃদ্ধি মূল আমাদের, সেটা সবৃদ্ধি মূলে আমাদেরকে 22,125 টাকা শোধ করতে হচ্ছে। তাহলে এ ইকুয়াল টু কত? আমরা লিখে দেবো এখানে এ ইকুয়াল টু 22,125। আর কি করব? আর আমরা পাশে এখানে ব্র্যাকেটের মধ্যে লিখে দেবো পি ইকুয়াল টু মূলধন, টি ইকুয়াল টু টাইম মানে সময়, আর কি লিখবো? এ ইকুয়াল টু সবৃদ্ধি মূল। বোঝা গেছে? এ ইকুয়াল টু সবৃদ্ধি মূল। তাহলে পেয়ে গেলাম আমরা, এটা সবৃদ্ধি মূল হয়ে গেল। এবার দেখো, আমরা যদি সবৃদ্ধি মূল পেয়ে যাই 22,125 টাকা, আর আমাদের মূলধন কত বলে দিয়েছে প্রিন্সিপাল? 15,000 টাকা, তাহলে আমরা কি করব? সবৃদ্ধি মূল থেকে যদি মূলধনটা বাদ দিই তাহলে আমরা কি পেয়ে যাই? সুদ পেয়ে যাবো। তার কারণ কি? সবৃদ্ধি মূলের মধ্যে আসলও আছে, সুদও আছে। এবার আসলটা যদি আমরা বাদ দিয়ে দিই, মানে টোটালটা থেকে যদি আসল বাদ দিয়ে দিই, তাহলে আমরা সুদটা পেয়ে যাবো। দেখো তাহলে আমরা কি লিখতে পারি? আই ইকুয়াল টু 22,125 মাইনাস 15,000। কত হবে বলো তোমরা এটা? 15 আর সাথে 22 মানে 7,125 টাকা। এটা হচ্ছে তোমার কি? এটা তোমার সুদ বেরোলো। এখানে লিখে দেবে ব্র্যাকেটের মধ্যে যে আই ইকুয়াল টু সুদ। বোঝা গেছে এই পর্যন্ত? দেখো তোমরা আই পেয়ে গেছো, টি পেয়ে গেছো, পি পেয়ে গেছো, আর তোমাকে কি বার করতে দিয়েছে? রেট অফ ইন্টারেস্ট মানে সুদের হার কত, তাই তো? সুদের হার কত ছিল সেটা তোমাকে বার করতে দিয়েছে। তাহলে আমরা ফর্মুলা প্রমাণ করব। ফর্মুলাটা কি আছে? আই ইকুয়াল টু টিআরপি বাই 100। আয়ের ভ্যালু কত বলো? 7,125। পি কত বলো?
টি দেখো তোমাকে বলে দিয়েছে 5 বছর, 5 আর কত, আর আমাদের বার করতে হবে তাই তো, আরটা বার করতে দিয়েছে। পি হচ্ছে 15,000, নিচে 100 আছে। দেখো দুটো শূন্য কাটলো এখানে, এই শূন্য না, এই শূন্য তো কাটবে না, এখানে এখানে শূন্য কাটবে না, এখানে শূন্যটা রয়ে এলো। তাহলে 5 দিয়ে কাটো, 5 3 15, এদিকে 5 দিয়ে কাটো, 5 1 5, 6 7, 2 21, 5 4 20, 1 2, 5 2 10, 5 5 25। দেখো এই 5 দিয়ে কাটো, আবার 5 দিয়ে যাবে, এটা কত হচ্ছে, 5 2 10, 5 8 40, 5 5 25। ঠিক আছে, আবার দেখো 5 দিয়ে যাবে, 5 দিয়ে 5 5 25, 3 35, 5 7 35, এটা 5 দিয়ে কাটো 6। ঠিক আছে, তাহলে কত হচ্ছে, 3 দিয়ে কাটো, 3 2 6, 3 19 57। অতএব কি হচ্ছে, আর ইকুয়াল টু 19/2, মানে কত হচ্ছে, 9 2 18, 9.50%। বা তোমরা কি লিখতে পারো, 9.12%। 19/2 মানেই হচ্ছে 9.12%। তাহলে তুমি কি পেয়ে গেলে, তুমি আর পেয়ে গেলে, তাই তো, আর আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা কি লিখে দেবো উত্তর, অতএব সুদের হার ইকুয়াল টু, মানে নির্ণেয় সুদের হার ইকুয়াল টু 9.5%, 9.12%। চলো তাহলে আমরা সেটা লিখে দিই। অতএব উত্তর এখানে লিখবো, তার আগে উত্তর কি বলো, অতএব নির্ণেয় সুদের হার ইকুয়াল টু কত, 9.12%। এটাই হচ্ছে আমার অ্যান্সার। বোঝা গেছে? চলো দেখো এখানে আমরা কি করলাম তাহলে, অঙ্কটায় আমরা প্রথম থেকে কি করলাম, অঙ্কটায় আমরা প্রথমে আমাদের বলে দিয়েছে পি বলে দিয়েছে, মানে প্রিন্সিপাল বলে দিয়েছে, মূলধন কত আমাদের সেটা বলে দিয়েছে, তারপর আমাদেরকে সববৃদ্ধি মূল বলে দিয়েছে। সববৃদ্ধি মূল যদি বলে দেয় আর প্রিন্সিপাল যদি বলে দেয়, তাহলে আমরা সেখান থেকে সুদ অনায়াসে বার করতে পারি। অনায়াসে সুদ বার করার পর সেখানে আমরা ফর্মুলা প্রয়োগ করে দিলাম, সেখান থেকে আর এর ভ্যালু পেয়ে গেলাম, আর আমাদেরকে বার করতে দিয়েছে। ঠিক আছে, বোঝা গেছে? চলো চলে যাই আমরা আমাদের নেক্সট অঙ্কে। দেখো তোমাদের পরের অঙ্কটা কি বলেছে, 16 অঙ্কটা পড়ো তোমরা। 16 অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1 লাখ টাকা পেলেন, তাই তো। আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময়, যখন কেউ অবসর নেয় মানে রিটায়ারমেন্ট করে, তখন সে কি করে, একটা অ্যামাউন্টের টাকা সে পিএফ বা গ্র্যাচুইটি এগুলো থাকে, এগুলো সেই অনুযায়ী পায়। দেখো তুমি যখন পড়াশোনা করছো, তুমি যখন চাকরি করবে, সেই চাকরির সময় তুমি তো মাইনে পাবেই, মাইনে ছাড়াও তুমি একটা গ্র্যাচুইটি পায় মাইনের শেষে, মানে তুমি যখন রিটায়ারমেন্ট করবে তখন সেটা তোমাকে কি করে, সরকার তোমাকে নিজে থেকে দেয়। মানে তুমি যে কোম্পানিতে চাকরি করবে বা তুমি যে সরকারি জায়গায় প্রতিষ্ঠানে চাকরি করবে, সেই জায়গা থেকে তোমাকে ওটা দেয়। তো সেরকমই কি করেছে, আসলম চাচা কি করেছে, 1 লাখ টাকা পেয়েছে, সেখান থেকে ওই টাকার কিছুটা ব্যাংকে, বাকিটা পোস্ট অফিসে জমা রাখে। প্রতি বছর সুদ বাবদ 5,400 টাকা পায়। তাহলে কি বলেছে, 1 লাখ টাকা পেয়েছে। আমরা বুঝতে পারছি যে মূলধন হচ্ছে 1 লাখ টাকা, তাই তো, টোটাল মূলধন 1 লাখ টাকা। কিন্তু তারপর কি বলেছে তোমাকে, যে কিছু টাকা ব্যাংকে, কিছু টাকা পোস্ট অফিসে রেখেছে, তাই তো। দিয়ে কি হচ্ছে, প্রতি বছর সুদ বাবদ 5,400 টাকা পায়। দেখো কত টাকা ব্যাংকে আর কত টাকা পোস্ট অফিসে রেখেছে সেটা আমরা জানি না। তাহলে আমরা কি করব, প্রথমেই আমরা ধরে নেবো যে ব্যাংকে কত টাকা রেখেছে। তাহলে আমরা ধরে নিই যে কত অঙ্ক এটা, 16টা, তাই তো, তাই তো 16 অঙ্কটা তো। হ্যাঁ, চলো কি বলবো আমরা প্রথমে, প্রথমে আমরা লিখবো যে ধরি ব্যাংকে টাকা রেখেছে রেখেছে সমান এক্স টাকা। ঠিক আছে, আমরা এক্স টাকা ধরে নিলাম যেটা ব্যাংকে রেখেছে। তাহলে পোস্ট অফিসে কত টাকা রেখেছে, একটা টাকা ব্যাংকে রেখেছে, একটা টাকা পোস্ট অফিসে রেখেছে। তাহলে পোস্ট অফিসে কত টাকা রেখেছে বলো, পোস্ট অফিসে লিখেছে কত, টোটাল টাকা কত, দেখো টোটাল টাকা তো 1,000 টাকা, মানে 1,000 নয়, 1 লাখ টাকা, তাই তো। 1 লাখ টাকা পেয়েছে, তো 1 লাখ টাকা থেকে এক্স টাকা যদি ব্যাংকে রেখে দেয়, তাহলে পোস্ট অফিসে কত রেখেছে, 1 লাখ মাইনাস এক্স। সেটাই লিখবো আমরা, যে 1 লাখ মাইনাস এক্স, এত টাকা সে কি করেছে, পোস্ট অফিসে রেখেছে। এরপর কি বলেছে, পড়ো এরপর দেখো, বলেছে ব্যাংকের ও পোস্ট অফিসে বার্ষিক সরল সুদের হার যদি 5% ও 6% হয়। দুটো সরল সুদের হার বলে দিয়েছে। কি বলেছে, ব্যাংকের সরল সুদের হার 5% আর পোস্ট অফিসের বলে দিয়েছে 6%। দেখো আমরা কি করব, আমরা এখানে লিখে নেবো R1 = 5%,
আর কি লিখবো, R2 ইকুয়াল টু 6%, মানে R1 হচ্ছে ব্যাংকের সুদ, R2 হচ্ছে পোস্ট অফিসের সুদ। এখানে আমরা ব্র্যাকেটে লিখে দেবো R1 ইকুয়াল টু ব্যাংকের সুদের হার, ঠিক আছে। আর এখানে কি লিখবো, R2 ইকুয়াল টু পোস্ট অফিসের সুদের হার। বোঝা গেছে এটা? R1 আর R2 যে দুটো পরীক্ষায় নয় মানে কোশ্চেনে দেওয়া আছে R1 আর R2, সেই দুটো আমরা লিখে নিলাম। দেখো তাহলে আমরা দু জায়গা থেকে সুদের হারটা পেয়ে গেলাম, একটা ব্যাংকে একটা পোস্ট অফিসে, এক জায়গায় R1 এক জায়গায় R2, ঠিক আছে। এক জায়গায় 5% এক জায়গায় 6%, এই পর্যন্ত আমাদের কোশ্চেনে বলা আছে। এরপর কি বলা আছে পড়ি। এরপর দেখো বলেছে যে প্রতি বছর সুদ বাবদ মোট 5,400 টাকা পায়, তার মানে মোট সুদ কত, 5,400 টাকা, ঠিক আছে। এবার কি বলেছে, ব্যাংকের ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যদি 5% ও 6% হয়, সরল সুদের হার বলে দিয়েছে দু জায়গায়, অতএব আমরা লিখে নেবো যে সরল সুদের হার, আমরা তো লিখে অলরেডি নিয়েছি যে 5% ও 6%, সরল সুদের হার লিখেই নিয়েছি। এরপর কি বলেছে, তবে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন হিসেব করি, তার মানে আমাদেরকে কি করতে হবে, পি এর ভ্যালুটা বার করতে হবে। পি মানে কি, পি মানে হচ্ছে মূলধন, মূলধন কত টাকা, ব্যাংকে কত টাকা মূলধন জমা রেখেছিল, পোস্ট অফিসে কত টাকা মূলধন জমা রেখেছিল। আমরা কি ধরে নিয়েছি, ব্যাংকে মূলধন জমা রেখেছে X টাকা, অতএব পি কত হবে বলো, X হয়ে যাবে। এটা ব্যাংকের ক্ষেত্রে, ব্যাংক লিখে দিচ্ছি এখানে আমরা, ঠিক আছে। ব্যাংকের ক্ষেত্রে পি হয়ে যাবে X টাকা। R1 কত হয়ে যাবে বলো, 5। আই কত হবে, আই আমরা জানি না, বার করতে হবে। আর কি বলো, টি কত বলেছে বলো, টি বলেছে বার্ষিক সুদের হার, তার মানে 1 বছর, টি হয়ে যাবে 1 বছর। আর এদিকে দেখো, এদিকে আছে কি আমাদের পোস্ট অফিস, পোস্ট অফিসে কি হয়েছে দেখো, পোস্ট অফিসে পি কত, পোস্ট অফিসে পি কত, এখানে ব্যাংকের পি ছিল দেখো X, তাই তো। পোস্ট অফিসের পি কত, পোস্ট অফিসে কত টাকা রেখেছে, 1 লাখ মাইনাস X, বোঝা গেছে। টি কত এখানে, এখানেও টি 1 বছর, এখানেও 1 বছর জমা রাখছে, এখানেও টি 1 বছর। R1 এখানে 5, এখানে R1 কত বলো, 6%, তাই তো। R2 এটা যদিও এখানে R2 আছে, এটা পোস্ট অফিসের জন্য R2, R2 হচ্ছে 6%। আর কি, আর আই আমাদের বার করতে হবে, তাই তো। এখানেও আই বার করতে হবে, আমরা এই আইটা প্রথমে বার করে নিই। I1 ইকুয়াল টু কত, ধরে নিলাম এটা I1, ঠিক আছে। ব্যাংকের জন্য I1 নাম দিচ্ছি, এখানে পোস্ট অফিসের জন্য নাম দিচ্ছি I2। এটা ডিস্টিংগুইশ করতে সুবিধা হবে, বোঝা যাবে যে I1টা ব্যাংকের, I2টা পোস্ট অফিসের, দুটোই সুদ বার করবো। দেখো তাহলে কি হচ্ছে, I ইকুয়াল টু কত, TRP বাই 100। দেখো এবার মান বসিয়ে দেবো, টিআরপির মান কত হচ্ছে, টি দেখো, টি হচ্ছে 1, আর কত, আর বলো 5 আছে এখানে। আর কি, টি কত, পি হচ্ছে এক্স, এক্স ধরে নিয়েছিলাম, তাই তো। এখানে ব্যাংকে টাকা রেখেছে কত, X টাকা, অতএব X ধরে নিয়েছি, নিচে 100। তাহলে কি বেরোচ্ছে, I1 হচ্ছে আমাদের 5x বাই 100 বেরোলো, ঠিক আছে। তার মানে কি, ব্যাংকের সুদ বেরোলো 5x বাই 100। এবার আমরা কি করব, পোস্ট অফিসের সুদ বার করে নেবো। দেখো পোস্ট অফিসের সুদ বার করার জন্য কি করব, এখানে আমরা ফর্মুলা লিখবো, I2, I2 ইকুয়াল টু কি, TRP বাই 100, ঠিক আছে। এখানে বসাও টিআরপির ভ্যালু, টি কত 1 বছর, আর কত 6%, পি কত, দেখো পি আমরা এখানে লিখেছি 1 লাখ মাইনাস এক্স, পোস্ট অফিসে কত টাকা জমা রেখেছে সেটাই হচ্ছে পোস্ট অফিসের পি, 1 লাখ মাইনাস এক্স হবে এখানে, তাহলে পি এর ভ্যালু বসালে 1 2 3 4 5 মাইনাস এক্স মানে 1 লাখ মাইনাস এক্স, নিচে কত 100, এটা হচ্ছে I2, বোঝা গেছে। এবার দেখো I2 ইকুয়াল টু, আমরা এটা পেলাম, এটাকে এবার গুণ করে দাও, কত হচ্ছে দেখো, 6 দিয়ে গুণ করো, 6 1 কে 6, 1 2 3 4 5টা শূন্য মাইনাস 6x বাই 100। দেখো I1 এর ভ্যালু পেলাম আমরা এইটা, মানে ব্যাংকের সুদ পেলাম এইটা, আর পোস্ট অফিসের সুদ পেলাম এটা। এবার দেখো অঙ্কে তোমাদেরকে কি বলে দিয়েছে, অঙ্কে তোমাদের দেখো দুটো সুদের মোট অঙ্কটা তোমাদের বলে দিয়েছে, কত বলে দিয়েছে দেখো, 5,400 টাকা বলেছে। দেখো প্রতি বছর সুদ বাবদ মোট 5,400 টাকা পান, তার মানে কি ব্যাংকের সুদ আর পোস্ট অফিসের সুদ, দুটো সুদ মিলিয়ে 5,400 টাকা। তাহলে আমরা কি করব, 5x বাই 100 এই সুদটা বাই এইটা, বাই নয় প্লাস এইটা প্লাস এইটা, দুটো করলে কত হবে 5,400 টাকা। চলো আমরা সেটাই করে নিই তাহলে। দেখো আমরা উপরের অংশটা একটু মুছে দিচ্ছি, হ্যাঁ। দেখো তাহলে I1 এর ভ্যালু কত ছিল, 5x বাই 100,
5x/100। আর I2 ভ্যালু কত, মানে পোস্ট অফিসের সুদ কত, 6 লাখ মাইনাস 6x, 1 2 3 4 5, 6 লাখ মাইনাস 6x/100। এটা যোগফল কত বলেছে, 5340, তাই তো? 5340 বলে দিয়েছে তো, কত বলেছে না 5400 বলে দিয়েছে, 5400। টোটাল সুদ কত বলে দিয়েছে, 5400। তাহলে আমরা কি করব, এখানে লসাগু কত, 100, 5x প্লাস 6 লাখ মাইনাস 6x, নিচে তো 100 লসাগু হয়েছে, এদিকে হচ্ছে 5400, মাইনাস এক্স প্লাস 6 লাখ বাই কত, নিচে 100, ইকুয়াল টু কত, 5400। ঠিক আছে, দেখো আরেকটুখানি মুছতে হবে আমাদেরকে ক্যালকুলেশনটার জন্য, আরেকটু নিচেটা মুছে দিলাম, তোমরা নিশ্চয়ই লিখে নিয়েছো খাতায়। চলো আমরা দেখে নিই তাহলে এক্স এর ভ্যালু কত বেরোচ্ছে। দেখো কোনাকুনি গুণ করতে হবে এবার, মাইনাস এক্স প্লাস এটা হচ্ছে 6 এর গায়ে 1 2 3 4 5 ইকুয়াল টু 54, কোনাকুনি গুণ, দুটো শূন্য এদিকে দুটো শূন্য, তাই তো, 4টে শূন্য। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, মাইনাস এক্স এদিকে রইলো, 6 লাখটাকে ওইদিকে নিয়ে যাচ্ছি। দেখো এখানে কি আছে, এটা হচ্ছে 5,40,000, তো 5,40,000 মাইনাস 6 লাখ ওদিকে নিয়ে যাচ্ছি, তাহলে কি হচ্ছে, 6 লাখ থেকে 5,40,000 বাদ দাও, তার মানে কত হচ্ছে, মাইনাস 60,000। বোঝা গেছে, 6 লাখ থেকে 5,40,000 বাদ দিচ্ছি, যেহেতু 6 লাখটা বড় মাইনাস আছে ওই জন্য মাইনাসটা আগে দিলাম 60,000, তাহলে মাইনাস মাইনাস কাটবে, তাহলে এক্স এর ভ্যালু কত বেরোলো বলো তোমরা, 60,000। এটা হচ্ছে তোমাদের একটা অ্যান্সার। তাহলে কি বলেছে, আমরা এদিকে কি লিখেছিলাম, ব্যাংকে কত টাকা জমা রেখেছে, তাহলে ব্যাংকে কত টাকা জমা রেখেছে, এক্স, এক্স ছিল আমাদের ব্যাংকে কত টাকা জমা রেখেছে, আর পোস্ট অফিসে কত টাকা জমা রেখেছে, সেটা কি হবে, 1 লাখ মাইনাস এক্স ছিল আমাদের, তাই তো, এক্স টাকা ব্যাংকে জমা রেখেছিল আর বাকি টাকাটা পোস্ট অফিসে জমা রেখেছিল। তাহলে আমরা কি লিখে দেবো, অতএব কি ব্যাংকে জমা রেখেছিল কত টাকা, হচ্ছে 60,000 টাকা, 60,000 টাকা, আর অতএব পোস্ট অফিসে জমা রেখেছিল, পোস্ট অফিসে জমা রেখেছিল কত বলো, 1 লাখ মাইনাস 60,000, 1 লাখ মাইনাস 60,000, তাহলে কত হচ্ছে, 40,000 টাকা। এটাই তোমার উত্তর, ব্যাংকে জমা রেখেছিল 60,000 টাকা আর পোস্ট অফিসে জমা রেখেছিল 40,000 টাকা। বোঝা গেছে, তাহলে আমরা কি করলাম, এখানে প্রথমে ক্ষেত্রে আমরা সুদ বার করে নিলাম, দ্বিতীয় ক্ষেত্রে সুদ বার করে নিলাম, প্রথম ক্ষেত্রে সুদ প্লাস দ্বিতীয় ক্ষেত্রে সুদ ইকুয়াল টু কত হলো, 5,400 টাকা। অতএব 5,400 টাকা ওই ইকুয়েশনে বসিয়ে দিলাম ইকুয়াল টু করে। দেখো এই দুটো ইকুয়াল টু করে কি করলাম, এই দুটো যোগ করে ইকুয়াল টু 5,400 বসালাম, তারপরে কি হলো, আমাদের এক্স এর ভ্যালু বসে গেল, বেরিয়ে গেল, এক্স এর ভ্যালু বেরিয়ে গেল, মানে কি এক্স হচ্ছে আমাদের মূলধন ছিল, তাহলে সেটাই হলো আমাদের উত্তর। তাহলে চলো দেখে নিই আমরা আমাদের নেক্সট অঙ্কটা। দেখো নেক্সট অঙ্কটা তোমরা ভালো করে পড়ো, কি বলেছে ভালো করে পড়ো, 17 অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে রেখা দিদি তার সঞ্চিত অর্থের 10,000 টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময়ে জমা দিলেন। রেখা দিদি তার সঞ্চিত অর্থ কত ছিল, 10,000 টাকা, ঠিক আছে, 10,000 টাকা কি করলো, দুটো ব্যাংকে আলাদা আলাদা ভাগ করে জমা রেখেছে। তাহলে চলো আমরা দেখে নিই 17 অঙ্কটা কি বলেছে, যে 10,000 টাকা দুটো আলাদা আলাদা ব্যাংকে জমা রেখেছে, তারপর পড়ো কি বলেছে, বলেছে যে একটি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 6% এবং অন্য ব্যাংকটির বার্ষিক সরল সুদের হার 7%। তাহলে আমরা কি পেয়ে গেছি, দুটো ব্যাংকে সরল সুদের হার পেয়ে গেছি, একটা 6% একটা 7%। বোঝা গেছে, এরপর কি বলেছে, 2 বছর পর, মানে টাইম বলে দিয়েছে তোমাকে 2 বছর, রাখে 2 বছর পর তিনি যদি সুদ বাবদ 1,280 টাকা পান, তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন। দেখো এই অঙ্কটা ঠিক আগের অঙ্কটার মতো, 16 অঙ্কটার মতোই হচ্ছে 17 অঙ্কটাও, শুধু তোমাকে ডাটাগুলো চেঞ্জ করে দিয়েছে। বুঝতে পেরেছো, দেখো তোমাকে কি বলেছে, এখানে বলেছে দুটো ব্যাংকে টাকাটা জমা রেখেছে, তাই তো, 10,000 টাকা, তোমাকে কি বলে দিয়েছে কোন ব্যাংকে কত টাকা জমা রেখেছে, বলেনি, আগেরটা যেমন বলেছিল
ব্যাংক আর পোস্ট অফিস, ব্যাংকে কত টাকা জমা রেখেছে বা পোস্ট অফিসে কত টাকা জমা রেখেছে তোমাকে বলেনি, সেরকম এরকম এখানেও যে একটা ব্যাংকে কত টাকা জমা রেখেছে আর আরেকটা ব্যাংকে কত টাকা জমা রেখেছে সেটা তোমাকে বলেনি। তাহলে আমরা কি করব, ধরে নিই ধরে নিই প্রথম ব্যাংকে জমা রাখে সমান কত, এক্স টাকা। ঠিক আছে, আর কি, টোটাল টাকা কত, টোটাল টাকা দেখো 10,000 টাকা, তাই তো। রেখা দিদির কাছে কত টাকা ছিল, 10,000। তাহলে কি করেছে, প্রথম ব্যাংকে যদি 1,000 টাকা দিয়ে দেয় তাহলে পরের ব্যাংকে কত দিয়েছে, পরের ব্যাংকে 10,000 মাইনাস এক্স। তাহলে আমরা কি লিখে দেবো, যে দ্বিতীয় ব্যাংকে জমা রাখে কত, 10,000 মাইনাস এক্স টাকা। বোঝা গেছে, একটা এক্স টাকা, দ্বিতীয়টায় 10,000 মাইনাস এক্স টাকা। তাহলে এরপর কি বলেছে, বলেছে দেখো 2 বছর পর, তাই তো, 2 বছর পর তিনি যদি সুদ বাবদ মোট 1,280 টাকা পান। আর কি বলেছে, আর বলেছে দেখো সুদের হারও বলে দিয়েছে, একটায় 6%, একটায় 7%, তাই তো। তাহলে আমরা কি পেয়ে গেলাম, প্রথম ব্যাংকের পি কত, দেখো প্রথম ব্যাংকের পি হচ্ছে এক্স, তাই তো। প্রথম ব্যাংকের মূলধন কত, জমা রেখেছে যে টাকাটা সেটাই, তাহলে পি হয়ে গেল এক্স। সুদের হার কত বলো, সুদের হার কত বলে দিয়েছে, প্রথম ব্যাংকে সুদের হার 6%, অন্য ব্যাংকে 7%, তাই তো। দেখো তাহলে এটা হয়ে গেল 6%। টাইম কত, টাইম বলে দিয়েছে 2 বছর, তাই তো, অঙ্কে বলে দিয়েছে তোমাকে টাইমটা, টাইম হয়ে গেল 2 বছর। তাহলে আমরা এখানে কি করব, আমরা এখানে আমাদের ফর্মুলাটা লিখবো, আই ইকুয়াল টু টি আর পি বাই 100। দেখো টি এর ভ্যালু বসাও, টি কত 2, আর কত 6, পি কত বলো, আমরা এক্স ধরে নিয়েছি, এক্স বাই 100। তার মানে কত হচ্ছে, 6 × 12x বাই 100। এটা হচ্ছে সুদের পরিমাণ প্রথম ব্যাংকে। এবার দ্বিতীয় ব্যাংকে আমরা সেরকমই সুদ বার করবো, কত হচ্ছে, পি এখানে কত, দেখো 10,000 মাইনাস এক্স। আর কি, টি কত বলো, টিও এখানে 2 বছর। আর কি বলেছে, আর কত বলে দিয়েছে, আর দেখো বলে দিয়েছে 7%, তাই তো। 7% বলে দিয়েছে তো, দ্বিতীয় ব্যাংকের সুদের হার কত, একটাই দেখো 6% বলেছে, আর একটাই বলেছে সুদের হার 7%, তাই তো। ঠিক আছে, চলো এখানে আমরা ফর্মুলা প্রয়োগ করি আমাদের, দেখি কি বেরোয়। টি আর পি বাই 100, টি এর ভ্যালু কত 2, আর কত বলো, আর হচ্ছে 7, পি কত 10,000 মাইনাস এক্স, 10,000 মাইনাস এক্স। ঠিক আছে, নিচে 100, কত হচ্ছে তাহলে উপরটা, 7×2 = 14, 14 ইন্টু 10,000। আমরা গুণটা করেই দিই, হ্যাঁ একবারে গুণটা করে দিই, 14 1 14, একটা দুটো তিনটে চারটে, একটা দুটো তিনটে চারটে শূন্য, মাইনাস 14x বাই 100। এটা হয়ে গেল কি, দ্বিতীয় ব্যাংকের সুদের পরিমাণ, তাই তো। আর প্রথম ব্যাংকের সুদের পরিমাণ এইটা হয়েছে। তাহলে আমরা কি করব, এবার দেখো বলেছে দুটো ব্যাংকের সুদের পরিমাণের মোট টাকা তোমাকে বলে দিয়েছে, তাহলে আমরা এইটা প্লাস এইটা করব, তাহলে সেটা হয়ে যাবে মোট টাকাটা। দেখো মোট টাকা কত বলে দিয়েছে তোমাকে, বলেছে 1,280 টাকা পান। তাহলে আমরা কি করব, দুটো যোগ করব। চলো আমরা উপরটা একটু মুছে দিচ্ছি, হ্যাঁ উপরটা একটু মুছে দিলাম। দেখো কি বলেছে, 1,280 টাকা, তাই তো, 1,280 টাকা টোটাল সুদ হিসাবে পেয়েছে। তাহলে আমরা দ্বিতীয় ব্যাংকের সুদ আর এটা প্রথম ব্যাংকের সুদ, এই দুটো তো পেয়েই গেছি। তাহলে আমরা সে দুটো যোগ করব। আমরা কি লিখবো, অতএব প্রশ্নানুসারে কি হয়েছে, প্রশ্নানুসারে 12x বাই 100 প্লাস কত 14, তার গায়ে 4টে শূন্য, তাই তো, 14 তার গায়ে 4টে শূন্য, মাইনাস 14x বাই কত আছে, বাই এখানেও 100 আছে, ইকুয়াল টু কত, দুটো সুদের হার কত বলেছে বলো তোমরা, দুটো সুদের হার কত বলেছে, বলেছে যে তোমাকে টোটাল সুদের মানে টোটাল সুদ পাচ্ছে 1,280 টাকা, সুদের হার নয়, সরি টোটাল সুদের হার নয়, সুদের পরিমাণ, সুদের হার পরিমাণ আলাদা আলাদা, সুদের হার আলাদা জিনিস, পরিমাণ আলাদা জিনিস। টোটাল সুদের পরিমাণ কত বলেছে বলো, 1,280 টাকা, তাই তো। তাহলে আমরা এটা ইকুয়াল টু করে দেবো 1,280। দেখো এখানে লসাগু করো, 100 হবে লসাগু, 12x প্লাস
1,40,000 মাইনাস 14x ইকুয়াল টু কত? 1280। উপরে কত হচ্ছে? 12x মাইনাস 14x মাইনাস 2x প্লাস টোটাল রাশিটা বাই কত? 100 ইকুয়াল টু 1280। কোনাকুনি গুণ করো, মাইনাস 2x প্লাস 1,40,000 ইকুয়াল টু কত? 128, দুটো শূন্য তিনটে শূন্য, তাহলে কি হচ্ছে? মাইনাস 2x ইকুয়াল টু কত হচ্ছে? 1,28,000 মাইনাস 1,40,000, তাহলে কত হচ্ছে? মাইনাস, বিয়োগ করো, তিনটে শূন্য, 4 2 12,000, তাই তো? 1,28,000 আর এখানে 1,40,000, 12,000 মাইনাস, তাহলে মাইনাস মাইনাস কাটবে। দেখো মাইনাস মাইনাস কাটার পর কি হচ্ছে? এখানটা আমরা একটু নিচেটা মুছে দিচ্ছি। হ্যাঁ, দেখো কত বেরোচ্ছে, তাহলে 2x ইকুয়াল টু 12,000 বেরোচ্ছে। তাহলে x এর ভ্যালু কত বেরোচ্ছে? 12,000 বাই 2, তার মানে কাটাকাটি করো 6,000, 6,000 টাকা। তার মানে কি হলো? x কি ছিল আমাদের? বলো, এখানে আমরা কি ধরে রেখেছিলাম? x প্রথম ব্যাংকে জমা রাখা টাকার পরিমাণ। তাহলে প্রথম ব্যাংকে জমা রাখা টাকার পরিমাণ কত হলো? 6,000 টাকা। তাহলে আমরা লিখে দেবো কি? অতএব উত্তর, এখানে আগে লিখবো যে উত্তর কি? অতএব প্রথম ব্যাংকে জমা রাখা নির্ণেয় টাকার পরিমাণ কত? বলো তোমরা, নির্ণেয় টাকার পরিমাণ কত? 6,000 টাকা। 6,000 টাকা। আর কি? আর একটা আছে কি? অতএব দ্বিতীয় ব্যাংকে, দুটো ব্যাংকেরই তো বার করতে দিয়েছে, প্রথম ব্যাংক আর দ্বিতীয় ব্যাংক, দ্বিতীয় ব্যাংকে জমা রাখা নির্ণেয় টাকার পরিমাণ কত? বলো কি হবে? টোটাল টাকা কত ছিল তার? রেখা দিদির প্রথমে টোটাল কত টাকা ছিল? 10,000 টাকা। 10,000 টাকা থেকে আমরা প্রথম ব্যাংকে কত টাকা জমা রেখেছে দেখলাম? 6,000 টাকা। তাহলে 10,000 মাইনাস 6,000 করে দেবো, তাহলে সেটাই বেরিয়ে যাবে আমাদের অ্যান্সার, যে দ্বিতীয় ব্যাংকে কত টাকা জমা রেখেছে, তাই তো? 10,000 টাকা মাইনাস 6,000 টাকা, তাহলে কত হচ্ছে? 4,000 টাকা। দ্বিতীয় ব্যাংকে 4,000 টাকা জমা রেখেছে আর প্রথম ব্যাংকে জমা রেখেছে 6,000 টাকা। বোঝা গেছে? তাহলে অঙ্কটা ছিল খুবই সোজা, 16 অঙ্কটার মতোই, কিন্তু একটু লেন্দি। তোমাকে দেখে দেখে স্টেপগুলো করতে হবে। একটা স্টেপে একটু ভুল হয়ে গেলে তাহলে কিন্তু উত্তর খুব ভাবে ভুল আসে যাওয়ার চান্স আছে। কিন্তু তোমাকে এই জিনিসগুলো একটু কনসিয়াসলি করতে হবে। ওই জন্যই তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে। বারবার প্র্যাকটিস করলে তোমার এই জিনিসগুলো ক্যালকুলেশনে ভুল হবে না। আর আমি তোমাদেরকে যেভাবে ক্যালকুলেশন করিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ, তোমরা এইভাবেই স্টেপ বাই স্টেপ করো, দেখো প্রত্যেকটা উত্তর অ্যাকিউরেট আসবে। ঠিক আছে, চলো চলে যাই আমরা আমাদের নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কটা পড়ো তোমরা, কি বলেছে নেক্সট অঙ্কটা? 18 অঙ্কটা, তাই তো? 18 অঙ্কটা কি পড়েছে বলো? বলেছে কোনো ব্যাংক বার্ষিক 5% হারে সরল সুদ দেয়। ঠিক আছে, কোনো ব্যাংক সরল সুদ দিচ্ছে কত? 5% হারে। 5% হারে সরল সুদ দেয়। ওই ব্যাংকে দীপুবাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন। দেখো এই অঙ্কটা একটু ট্রিকি আছে, তোমাকে এটা 3 স্টার দিয়ে করতে হবে। 3 স্টার মানে তোমাকে আরো একবার ভালো করে পরে দেখতে হবে অঙ্কটা। ঠিক আছে, আমি এখন করিয়ে দিচ্ছি, তুমি পরে আরেকবার ভালো করে দেখে নেবে। আমি এটা 3 স্টার দিলাম। ঠিক আছে, এই ধরনের অঙ্ক পরীক্ষায় বারবার এসেছে, এর আগের বছর একটা এই ধরনের অঙ্ক এসেছিল। ঠিক আছে, চলো তাহলে অঙ্কটা ভালো করে করো। কি বলেছে? কোনো ব্যাংক বার্ষিক 5% হারে সরল সুদ দেয়। ওই ব্যাংকে দীপুবাবু আছে একজন, সে কি করেছে? 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পর 3,000 টাকা তুলে নিলেন এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। মানে কিছু টাকা জমা দিচ্ছে, তুলছে, আবার জমা দিচ্ছে, তাই তো? এইরকম হচ্ছে আমার মেন ফ্যাক্টরটা, যে কিছু টাকা জমা দেওয়া হচ্ছে, আবার কিছু টাকা তুলে নিচ্ছে কিছু মাস পর, তারপর আবার কি করছে? আবার কিছু টাকা জমা দিচ্ছে। এবার কি বলেছে লাস্টে? কি ওই বছরের শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা ফেরত পাবে। তার মানে কিছু টাকা কিছু সময়ের জন্য রাখছে, আবার কিছু টাকা অন্য সময়ের জন্য রাখছে, দিয়ে টোটাল বছরের শেষে কত টাকা পাচ্ছে। মানে কি প্রত্যেক মাসে মাসে আলাদা আলাদা মূলধন হচ্ছে। তার মানে মানে কিছু মাস রাখছে আলাদা মূলধন, তারপরে মাসে আবার কিছু টাকা তুলে নিচ্ছে। তুলে নিচ্ছে মানে কি
মূলধন চেঞ্জ হয়ে গেল। আবার কি করছে, আবার 3 মাস পর বলেছে কিছু টাকা যোগ করছে সেখানে, তার মানে আবার মূলধনটা চেঞ্জ হলো। শেষে বছরের শেষে কত টাকা সুদে আসলে পাবে। দেখো আমরা কিভাবে অঙ্কটা অ্যাপ্রোচ করি। দেখো কি বলেছে, প্রথমে বলেছে যে 5% হারে সরল সুদ। আমরা তাহলে কি করব, প্রথমে আমরা আর লিখে দেবো, তাই তো। আর মানে আমরা জানি 5%। এরপর কি বলেছে, বলেছে 3 মাস জমা রেখেছে প্রথমে, তাই তো। প্রথমে সে 3 মাস জমা রেখেছে, 3 মাস পর টাকা তুলেছে, তাই তো। 3,000 টাকা তুলে নিয়েছে কখন, 3 মাস পর। প্রথমে 15,000 টাকা জমা রেখেছে, তার মানে কি প্রথম যে 15,000 টাকাটা আছে সেটা তোমার 3 মাস খেটেছে। ক্লিয়ার। তারপর যা করেছে করেছে, তারপর তুলেছে কি আবার দিয়েছে সেটা আমরা পরে দেখছি। প্রথমে কি করেছে, 3 মাসের জন্য 15,000 টাকা ছিল। ঠিক আছে, চলো আমরা তাহলে 3 মাসের সুদটা কত দেখে নিই 15,000 টাকার। এইভাবে আমরা দেখতে দেখতে যাব, প্রথম 3 মাসের কত সুদ হয়, তারপর কত সুদ হয়, শেষে বছরের শেষে টোটাল কত সুদে আসল হচ্ছে সেটা আমরা নির্ণয় করে নেবো। তাহলে আমরা দেখে নেবো যে প্রথম 3 মাসে কি আসল কত, আসল মানে আমরা জানি পি। পি কত বলো, 15,000 টাকা, তাই তো। 15,000 টাকা। তারপর কি বলেছে তোমাকে, প্রথম 3 মাস 15,000 টাকা খেটেছে, কত পার্সেন্ট সরল সুদের হারে, 5%। আর কি বলেছে, টাইম বলেছে, তাই তো। টাইম আমাদের কত বলো, টাইম বলেছে দেখো 3 মাস। আমরা কি বলেছি, মাসকে কিসে প্রকাশ করতে হবে তোমাকে, বছরে প্রকাশ করতে হবে। তার কারণ কি, আমরা এখানে বার্ষিক সুদের হার প্রকাশ করছি, তাই তো। বার্ষিক সরল সুদের হার, তার মানে বার্ষিক মানে বছরে। তাহলে তোমাকে মাসটাকে বছরে কনভার্ট করে নিতে হবে, মাসকে মাস রাখা যাবে না। তাহলে 3/12 লিখে দেবো আমরা, কেন, 12 মাসে 1 বছর হয়, তার মানে 12 দিয়ে ভাগ করতে হবে। 3/12 তার মানে কত, এটা বছর হয়ে গেল। তাহলে কি হলো, 1/4, তাই তো। 1/4 বছর। এটা কি পেয়ে গেলাম আমরা, এটা পেয়ে গেলাম টি। দেখো এবার আমরা আমাদের ফর্মুলা বসাবো। আই কি, আই বলো TRP/100। চলো তাহলে ভ্যালু গুলো বসিয়ে দিই। কি হলো, টি এর ভ্যালু, টি এর ভ্যালু হচ্ছে 1/4। আর কত বলো, আর হচ্ছে আমাদের 5%। পি কত বলো, পি আমাদেরকে বলে দিয়েছে 15,000 টাকা। ঠিক আছে, আর নিচে তো আছে ফর্মুলার 100। দেখো কাটাকাটি করো, দুটো শূন্য কাটলো, 4 দিয়ে এটা কি কাটবে, 2 দুগুণে 4, 75 দুগুণে 150, তাই তো। তার মানে কত হচ্ছে, 5×5 = 25, 5 হাতে রইলো 2, 5 7 35 আর 2 37, 375 বাই নিচে আছে 2। কত হচ্ছে তাহলে, 375, 2 1 2, 1 17, 8 দুগুণে 16, 1 15, 7 দুগুণে 14, 1 দশমিক খাইয়ে 0, 5 দুগুণে 10, তাই তো। তার মানে কত হচ্ছে, এত টাকা। তার মানে এটা কি হলো তোমার, 3 মাসে প্রথম 3 মাসের সুদ হচ্ছে 187 টাকা 50 পয়সা। বোঝা গেছে। এরপর কি বলেছে তোমাকে, দেখো তারপর বলেছে সে 3,000 টাকা তুলে নিয়েছে। তার মানে কি, 3 মাস পর আর তার মূলধন 3,000 টাকা তুলে নেওয়ার পর 15,000 টাকা থাকছে না। তাহলে এখন মূলধন কত হচ্ছে, তাহলে আমরা সেটা লিখে দেবো। যে এখানটা একটু মুছে দিলাম আমরা, ঠিক আছে, উপরটা মুছে দিলাম। দেখো কি বলেছে তাহলে, এবার কি বলেছে, আমরা তাহলে লিখে নেবো, অতএব 3 মাস পর মূলধন ইকুয়াল টু কত, 15,000 টাকা ছিল, মাইনাস 3,000 টাকা, মানে 3,000 টাকা তুলে নিল, তার মানে কত হলো, 12,000 টাকা। এখন 12,000 টাকা মূলধন হলো, তাই তো। এটাই তোমার পি, তাই তো, এটাই পি। পি ইকুয়াল টু কত হলো তোমার, তার মানে 12,000 টাকা। আর কত বলেছে তাহলে, আর বলেছে আমাদের, দেখো বলে দিয়েছে 5%, তাই তো। আর 5% আছে, প্রথম থেকেই আমাদের বলে দিয়েছে যে আর 5% মানে বার্ষিক সুদের হার, সেটা তো চেঞ্জ হবে না, আর সব ক্ষেত্রে সমান। টি কত, টি হচ্ছে দেখো বলেছে 3 মাস, এটাও 3 মাস। তার কারণ কি, 3 মাস পর সে আবার 8,000 টাকা জমা দিচ্ছে, তাই তো। তার মানে কি 3 মাস পর আবার মূলধন চেঞ্জ হয়ে যাচ্ছে। এই 12,000 টাকাটা তার 3 মাস খেটেছে, তাহলে টি কত হয়ে যাবে, টি হয়ে যাবে 3 মাস। 3 মাস মানে কত, 3/12 ইকুয়াল টু 1/4, কাটাকাটি করো, 1/4 বছর, তাই তো। আর পেয়ে গেলাম, টি পেয়ে গেলাম, পি তো জানি। তাহলে আই ইকুয়াল টু TRP/100। কত হচ্ছে, টি এর ভ্যালু বলো 1/4 ইন্টু আর কত, আর হচ্ছে 5, পি কত 12,000, তাই তো। 4 3 12,000, 3,000 মানে 3 5
15, নিচে তো 100 আছে, এই 100 100 এটা 0 0 কাটলো, তার মানে 3 5 15, 150 টাকা। বোঝা গেছে? ঠিক আছে, তার মানে আবার 3 মাসের জন্য সে সুদ কত পেল? 150 টাকা। এই 3 মাসের সুদ 150 টাকা। আগে কত বেরিয়েছিল? 187 টাকা 50 পয়সা। তার মানে প্রথম 3 মাসের 187 টাকা 50 পয়সা, তারপর বেরিয়ে 150 টাকা। ঠিক আছে, 3 মাস 3 মাস 6 মাস হলো, তাহলে তাই তো। দেখো 6 মাস পর আমরা তাহলে কি লিখে দেবো? অতএব 6 মাস পর মূলধন কত টাকা বলো তোমরা? কি বলেছে? 3 মাস পর কিছু টাকা তুলে নিয়েছে, তারপর কি করেছে? 3 মাস পর তুলে নেওয়ার পর আবার সে 8,000 টাকা জমা দিচ্ছে, তাই তো। 8,000 টাকা জমা দেওয়ার পর তাহলে তাহলে তো কত মূলধন হচ্ছে? প্রথমে 3,000 টাকা তুলে নিল, তাহলে কত হলো? প্রথমে মূলধন ছিল 15,000, 3,000 তুলে নিল, তাহলে কত হলো? 12,000। 15,000 মাইনাস 3,000, 12,000। 12,000-এর পর সে কি করছে? আবার 8,000 টাকা জমা দিচ্ছে, তাই তো। তাহলে 6 মাস পর মূলধন কত হবে? 6 মাস পর মূলধন হবে 12,000 প্লাস 8,000। 8,000 টাকা আবার জমা দিচ্ছে, তাহলে কত হলো মূলধন? 20,000। বোঝা গেছে? 20,000 টাকা হচ্ছে 6 মাস পর মূলধন। দেখো এরপর সুদের হার কত বলেছে? দেখো মোট সুদের হার কত বলা আছে এখানে? দেখো সুদের হার তো 5% বলাই আছে অলরেডি, তাহলে 5% হচ্ছে সুদের হার। আর সময় কত? দেখো আমরা তাহলে কি লিখে দেবো? অতএব সুদের হার কত? সুদের হার আর ইকুয়াল টু কত? 5%। আর কি? সময়, সময় টি ইকুয়াল টু কত বলো তোমরা? 6 মাস পর বলেছে, তার মানে কি আর কত বাকি থাকছে? 12 মাস। 12 মাসে আমাদের বার করতে হবে। 12 মাস মাইনাস 6 মাস, তার মানে তার টাকাটা আর 6 মাস কাটছে। 6 মাস পর থেকে 12 মাস পর্যন্ত খাটছে, তার মানে কত টাকা খাটছে? কতদিন খাটছে? 6 মাস খাটছে। অতএব 6 মাস ইকুয়াল টু কত? 6/12 ইকুয়াল টু 1/2 বছর। 1/2 কাটাকাটি করলে 1/2 বছর। এবার তাহলে আমরা কি লিখে দেবো? অতএব আই ইকুয়াল টু টিআরপি বাই 100। আয়ের ভ্যালু কত বলো? এখানে আয়ের ভ্যালু আমাদেরকে বার করতে হবে, আগে যেমন বার করেছিলাম 187 টাকা 50 পয়সা। ঠিক আছে, সেরকম এখানেও বার করতে হবে। টি কত? 1/2। আর কত বলো? 5%। পি কত বলো? পি হলো আমাদের 20,000 টাকা, কিন্তু নিচে আছে 100। কাটো দুটো শূন্য, 2 দিয়ে কাটো, কত হচ্ছে? 100। 5 100 500 টাকা। তাহলে দেখো আমাদের টোটাল সুদ কত হচ্ছে? 3 মাস, আবার 3 মাস, তারপর আবার 6 মাস, তাহলে কত মোট সুদ হচ্ছে? দেখো তাহলে আমরা কি লিখবো? অতএব মোট সুদ ইকুয়াল টু কত? প্রথমে আমরা কত বার করেছিলাম? 187 টাকা 50 পয়সা। তারপর আমরা পরের 3 মাস কত বার করলাম? 150 টাকা, 150 টাকা, প্লাস এখন কত বার করলাম? 500 টাকা, তাই তো। তিনটে যোগ করে নাও, কত হয় বলো? 0.50, তারপর 007, তারপর এই 0 5 আর 8, 8 আর 5 13, 3 হাতে রইল 1, 5 আর 1 6, 7 আর 1 8, তার মানে 837.50 টাকা, মানে 837 টাকা 50 পয়সা। এবার দেখো অঙ্কটা পড়ো, কি বলেছে? বলেছে ওই বছরের শেষে দীপক বাবুকে কত টাকা সুদে মূলে শোধ করতে হবে। তার মানে কি? ওই বছরের শেষে মানে ওই বছরে তোমার কত টাকা মূলধন ছিল? শেষে কত মূলধন ছিল? 20,000 টাকা। সুদে মূলে কত করতে হবে? সুদ কত হলো আমাদের? 837 টাকা 50 পয়সা। তাহলে টোটাল সবৃদ্ধি মূল মানে কত টাকা শোধ করতে হবে সবৃদ্ধি মূলে বলো? সুদে মূলে 20,000 প্লাস 837। তাহলে আমরা সেটা লিখে দেবো। অতএব মোট সুদে মূলে দীপক বাবুকে, তাই তো, দীপক বাবুই তো, দীপক বাবুই নাম বলেছে তো। কি বলেছে? নামটা কি বলেছে বলো? দীপু বাবু, তাই তো। না, দীপু বাবু, দীপক বাবু নয়, দীপু বাবু। তাহলে মোট সুদে মূলে দীপু বাবুকে শোধ করতে হবে কত টাকা বলো? 20,000, 20,000 প্লাস 837.50। তাহলে কত হচ্ছে টোটাল বলো? 20,837.50 টাকা। এটাই তোমার অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেছে? টোটাল তাহলে আমরা কি করলাম? প্রথমে 3 মাসের সুদ বার করলাম,
তারপর আবার 3 মাসের সুদ বার করলাম, টোটাল 6 মাসের সুদ হলো। এরপর আবার 6 মাসের সুদ, টোটাল টাকাটা এবার যোগ করে দিলাম যে তিনটে সুদ কত হলো। তাহলে সবৃদ্ধি মূল কত যোগ করতে হবে আমাদেরকে? সবৃদ্ধি মূল হলো 20,000 প্লাস টোটাল এই তিনটে সুদের টাকাটা, তাহলে সেই টাকাটাই আমাদের শোধ করতে হবে, সেটাই হলো 20,837 টাকা। বোঝা গেছে? ঠিক আছে, চলো চলে যাই আমরা আমাদের নেক্সট অঙ্ক। দেখো নেক্সট অঙ্কটা পড়ো। নেক্সট অঙ্কটা কি বলেছে? 19-এর অঙ্কটা কি বলেছে পড়ো। দেখো 19-এর অঙ্কটা তোমাদের বলেছে রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন, তাই তো? 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নিয়েছে, কত পার্সেন্ট সরল সুদের হারে? 12% সরল সুদের হারে, তাই তো? ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রত্যেক মাসে 5,200 টাকা বাড়ি ভাড়া দেয়, 5,200 টাকা বাড়ি ভাড়া দিচ্ছে। তাহলে ধার নেওয়ার কত বছর পর তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করতে পারবেন? দেখো জিনিসটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু 19-এর অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো এই টাইপের অঙ্ক পরীক্ষায় বারবার এসেছে, কিন্তু বিগত বছরগুলোতে এই টাইপের অঙ্ক বারবার এসেছে। কি বলেছে অঙ্কটা? ভালো করে আগে মন দিয়ে পড়ো। রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নিয়েছে। তার মানে কি? আমি বলেছি পার্সেন্টেজ মানে আর, তার মানে আমরা আর জানি 12%, তাই তো? আর পি মানে মূলধন কত টাকা? 2,40,000 টাকা। আমরা উপরে কি লিখে দেবো? অঙ্কের ভাষায় প্রকাশ করে পাই, ঠিক আছে? তাহলে আর পেলাম আমরা 12%, পি পেলাম আমরা 2,40,000 টাকা, ঠিক আছে? এরপর আমরা কি লিখবো? যে 1 বছরে কত টাকা তার সুদ হচ্ছে। দেখো তোমাকে কি বলেছে? 1 বছর পর সে বাড়ি ভাড়া দিচ্ছে। 1 বছর কিন্তু সে টাকাটা কিন্তু ব্যাংক থেকে নিয়ে রেখেছে, তাকে তো ব্যাংক এমনি দিয়ে রাখবে না, তাকে তো সুদ দিতে হবে। তাহলে তাকে আমরা যে সুদটা দিতে হবে সেই সুদটা আমরা বার করব। তার মানে আমরা আই ইকুয়াল টু টিআরপি বাই 100 বসাবো। ওখানে দেখবো আয়ের ভ্যালু কত। দেখো এখানে টি কত বলো তো? টি কিন্তু 1 বছর, কারণ কি বলতো 1 বছর পর বলেছে বাড়ি ভাড়া পাচ্ছে, তার মানে কি আমরা ওই 1 বছর যতদিন না বাড়ি ভাড়া পাচ্ছে ততদিনের কত টাকা সুদ হচ্ছে সেটাকে হিসাব করে নিই। চলো তাহলে টিআরপি বাই 100, তাহলে টি এর ভ্যালু 1, আর কত বলো 12%, পি কত বলো 2,40,000 টাকা, তাই তো? 2,40,000, নিচে কত আছে 100, দুটো শূন্য কাটো, কত হচ্ছে 24 × 12, তাই তো? 24 × 12, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 4 একটা 4, 2, 8 8 2, তার মানে 28800, 28,800 টাকা। এই টাকাটা সে কি হচ্ছে? 28,800 টাকা তার 1 বছরের সুদ হচ্ছে। বোঝা গেছে? এবার দেখো তোমাকে কি বলেছে? বলেছে কত বছর পর সে বাড়ি ভাড়ার টাকা থেকে টোটাল টাকাটা সে শোধ করতে পারবে। দেখো আমরা ধরে নিচ্ছি এখানে টোটাল টাকাটা সে শোধ করবে কত বছর পর? না টি বছর পর। আমরা তো জানি না কত বছর পর শোধ করবে, তাহলে আমরা সেটা ধরে নিচ্ছি টি বছর পর সে টাকাটা শোধ করবে। তাহলে আমরা কি লিখবো? অতএব ধরি শোধ করতে সময় লাগবে কত? ইকুয়াল টু টি বছর। তাহলে এবার দেখো এই যে টি বছর টাইম মানে যত বছর আমরা জানি না কত বছর, আমরা ধরে নিচ্ছি টি বছর। টি বছরের টাকাটা তো সুদে মূলে হতে থাকবে, সুদও তার বাড়তে থাকবে, ব্যাংক তো এমনি করে ছাড়বে না। তাহলে সুদটা যে বাড়তে থাকবে তার, তাহলে টি বছরের টোটাল কত টাকা সুদ হবে? দেখো 1 বছরে আমাদের সুদ কত হয়েছে? 28,800 টাকা। তাহলে টি বছরে মোট কত টাকা সুদ হবে সেটা আমরা দেখে নিই। আমরা তাহলে লিখে নিই অতএব টি বছরে মোট সুদ কত বলো? 28,800 ইন্টু টি, এত টাকা, ঠিক আছে? 28,800 ইন্টু টি, টি বছরে মোট সুদ। 1 বছরে যদি সুদ 1,000 টাকা হয় তাহলে আমরা কি বলি 5 বছরের সুদ কত? 5 × 1000। সেরকমই 1 বছরের সুদ যদি 28,800 টাকা হয় তাহলে টি বছরের সুদ কত? 28,800 ইন্টু টি। বোঝা গেছে? এবার দেখো এটা হচ্ছে টি বছরের মোট সুদ, আর এটা হচ্ছে 1 বছরের মোট সুদ। এবার দেখো আমরা যদি টি বছরের মোট সুদ পেয়ে যাই, আমরা টি বছরের সবৃদ্ধি মূল কত করব? আমরা তাহলে লিখে নেবো টি বছরের টোটাল সবৃদ্ধি মূল। তাহলে কি লিখবো? অতএব টি বছরে মোট
সবৃদ্ধিমূল। এই টাকাটাই তাকে শোধ করতে হবে। টি বছরে টোটাল যে টাকাটা হবে সেই টাকাটাই তাকে শোধ করতে হবে। দেখো টি বছরে মোট সবৃদ্ধিমূল কত হবে, তার মোট কত টাকা সে ধার নিয়েছিল, 2,40,000, 2,40,000 প্লাস কত, এইটা হলো তার মোট সুদ টি বছরে 28,800 এই টাকাটা তাকে শোধ করতে হবে। টোটাল টি বছরে মোট এত টাকা শোধ করতে হবে, বোঝা গেছে? এবার দেখো এই টাকাটা তাকে ব্যাংকে শোধ করতে হবে। ব্যাংকে যে শোধ করতে হবে সেই টাকাটা সে কোথা থেকে শোধ করবে, বাড়ি ভাড়ার টাকা থেকে। কিন্তু বাড়ি ভাড়া পেয়েছে কত, 1 বছর পর থেকে। আমরা কি ধরেছি এখানে, টি বছর সময় লাগবে তার শোধ করতে, কিন্তু সে বাড়ি ভাড়া পাচ্ছে কিন্তু 1 বছর পর থেকে। তার মানে কি, প্রত্যেক মাসে যদি 5,200 টাকা করে বাড়ি ভাড়া পায়, তাহলে আমরা দেখে নেবো যে 12 মাসে মানে বছরে তার বাড়ি ভাড়া কত। আমরা এখানে দেখে নিই, অতএব বছরে মোট বাড়ি ভাড়া কত বলো তোমরা, 5,200 টাকা প্রত্যেক মাসে ইন্টু 12, এত টাকা হবে। 5,200 ইন্টু 12 করো, 5,200 ইন্টু 12, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, ইন্টু 2 5, 4 2, 5 আর 1 6, 62,400 টাকা। সে 62,400 টাকা মোট বাড়ি ভাড়া পাচ্ছে। প্রত্যেক বছরে সে 62,400 টাকা বাড়ি ভাড়া পাচ্ছে। এবার দেখো প্রত্যেক বছর যদি 62,400 টাকা পায়, সে ওই টাকাটা মানে এই যে সবৃদ্ধি মূল্য আমাদের বেরোলো সেই টাকাটা শোধ করতে ব্যাংকে কত বছর টোটাল সময় পাচ্ছে। আমরা ধরেছি তো টোটাল সময় টি বছর, কিন্তু সে সময় পাচ্ছে কতদিন, 1 বছর পর থেকে দেখো বাড়ি ভাড়া পেয়েছে। এইখানেই তোমাকে বুঝতে হবে, 1 বছর পর থেকে বাড়ি ভাড়া পেয়েছে, তার মানে কি T-1 বছরে সে টোটাল টাকাটা শোধ করতে পারবে। T-1 বছরেই সে বাড়ি ভাড়া পাচ্ছে। তাহলে আমরা কি দেখে নেবো, T-1 বছরে মোট বাড়ি ভাড়া কত। ঠিক আছে, চলো সেটা দেখে নিই। অতএব T-1 বছরে মোট বাড়ি ভাড়া, মোট বাড়ি ভাড়া কত বলো, T-1 ইন্টু 62,400, বোঝা গেছে? এটা হচ্ছে তার মোট বাড়ি ভাড়া। তার মানে কত হচ্ছে, 62,400 টি মাইনাস 62,000, এটা গুণ করে দিলাম, বোঝা গেছে? শুধু গুণ করে দিলাম, 62,400 টি মাইনাস 62,000, এই টাকাটা সে টোটাল বাড়ি ভাড়া পাচ্ছে। আর তাকে শোধ করছে হচ্ছে কত, এই টাকাটা 2,40,000 প্লাস 28,800, দুটো তো সমান। এই টাকাটা যেটা বাড়ি ভাড়া পাচ্ছে সেই টাকাটা দিয়ে এই টাকাটা টোটাল সে শোধ করছে। তাহলে আমরা কি লিখতে পারি, এইটা ইকুয়াল টু এইটা, সেটাই লিখবো আমরা প্রশ্ন অনুসারে, মোট বাড়ি ভাড়া ইকুয়াল টু টি বছরের মোট সবৃদ্ধি মূল। তাহলে আমরা এদিকটা একটু মুছে দিই, এদিকটা একটু মুছে দিয়ে আমরা কি লিখবো এখানে, প্রশ্নানুসারে কি হচ্ছে বলো, 28,000 না 2,40,400, 2,40,000 প্লাস 28,800, 28,800 টি ইকুয়াল টু কত, এদিকে আছে 62,400 টি মাইনাস 62,000, 62,400 টি মাইনাস 62,000, 62,400, তাই তো? হ্যাঁ ঠিক আছে, এবার তুমি টি গুলোকে একদিকে নিয়ে আসো। তার মানে কি আছে এদিকে, 28,800 টি মাইনাস 62,400 টি ইকুয়াল টু, এটা কত হচ্ছে মাইনাস 62,400, এটাকে ওদিকে নিয়ে যাও মাইনাস 2,40,000। ঠিক আছে, এবার তুমি কি করবে, এই যে টি গুলো একদিকে এলো এটাকে বিয়োগ করো, কত হচ্ছে দেখো, 62,400 থেকে 28,800 বাদ দাও, কত হচ্ছে 62,400 মাইনাস 28,800, কত হচ্ছে 0 0, 8 আর 6 14, হাতে রইল 1, 8 আর 1 9, 3 এ 12, হাতে রইল 1, 2 কে 3, 33,600। তার মানে কত হচ্ছে মাইনাস 33,600 টি ইকুয়াল টু কত হচ্ছে, এদিকে এটা কত হচ্ছে বলো, 62,400, দুটোই মাইনাস আছে, তাই জন্য আমরা কি করব, দুটো যোগ করে নেবো। দেখো যোগ করো, 0 0 0, তিনটে জিরো আছে, আচ্ছা এখানে যোগ করে আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, 2,40,000 আর কত আছে 62,400, 62,400, 0 0 4 2, 6 4 10 শূন্য, হাতে রইল 1, 2 আর 1 3, মাইনাস 3 লক্ষ, এটা মাইনাস আছে, মাইনাস 3,02,400, 3,02,400। দেখো এই মাইনাস এই মাইনাস কাটবে, দেখো টি ইকুয়াল টু কত বেরোচ্ছে তাহলে, 3,02,400 বাই 33,600। ঠিক আছে, এইটা বেরোচ্ছে আমাদের টি এর ভ্যালু। এটাকে এবার কাটাকাটি করবো আমরা, কাটাকাটি করলে কি বেরোচ্ছে দেখো, 0 0 কাটো,
ঠিক আছে, 2 দিয়ে কাটো, 2 1 কে 2, 2 1 কে 2, 1 13, 6 দুগুণে 12, 8 দুগুণে 16। এটা 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 2 1 কে 2, 1 0, 5 দুগুণে 10, 2 1 কে 2, 2 দুগুণে 4। দেখো তারপর এটা কত দিয়ে যাচ্ছে? এটাকে যদি আবার তোমরা 2 দিয়ে কাটো, 2 দিয়ে হচ্ছে 8 দুগুণে 16, 4 দুগুণে 8, 2 দিয়ে কাটো এটা, 7 দুগুণে 14, 1 11, 5 দুগুণে 10, 6 দুগুণে 12। দেখো আর কত দিয়ে যাচ্ছে? তারপর আবার 2 দিয়ে কাটো, 4 দুগুণে 8, 42, 2 দিয়ে কাটো, 3 দুগুণে 6, 1 15, 7 দুগুণে 14, 1 16, 8 দুগুণে 16। তারপর দেখো এটা যাচ্ছে 9 দিয়ে, দেখো 9 দিয়ে কেটে যাচ্ছে, 9 দুগুণে 18, 8 হাতে হলো 1, 4 9 36 আর 1 37। তার মানে টি ইকুয়াল টু কত বেরোচ্ছে? 9 বছর। টি এর ভ্যালু 9 বছর বেরোলো। বোঝা গেছে? তাহলে আমরা টি কি ধরেছিলাম এখানে? শোধ করতে কত সময় লাগবে, টোটাল কত সময় লাগবে, টি বছর লিখেছিলাম। তাহলে টি এর ভ্যালু আমাদের কত বেরোলো? 9 বছর। তাহলে আমরা কি লিখে দেবো? উত্তর কি? অতএব শোধ করতে মোট সময় লাগবে কত? মোট সময় লাগবে ইকুয়াল টু কত? 9 বছর। বোঝা গেছে? এটাই হচ্ছে তোমার অ্যান্সার। 9 বছর বেরোচ্ছে অ্যান্সার। টোটাল আমাদের তাহলে কি করলাম আমরা? প্রথম থেকে আমরা সুদগুলো একদিকে করে নিলাম। টি মাইনাস 1 বছরে তার কতটা সুদ হলো, টি মাইনাস 1 বছরে সে কতটা বাড়ি ভাড়া পেলো, সেই দুটো জিনিসই একসাথে করলাম, ইকুয়াল টু করে দিলাম দুটোকে। দুটোকে ইকুয়াল টু করে দেওয়ার ফলে কি হলো? দুটোকে ইকুয়াল টু করে দেওয়ার ফলে আমরা টি এর ভ্যালু পেয়ে গেলাম। এখানে একটা জিনিসই মনে রাখতে হবে যে সে 1 বছর পর থেকে বাড়ি ভাড়া পাচ্ছে। আমরা ধরছি যে টি বছরে সে শোধ করবে, কিন্তু সে 1 বছর পর থেকে বাড়ি ভাড়া পাচ্ছে। তার মানে কি? টি মাইনাস 1 বছরে তার যে টাকাটা বাড়ি ভাড়া হচ্ছে, টি বছরে সে টোটাল সবৃদ্ধি মূল্যের টাকাটা সমান হয়ে যাচ্ছে। বোঝা গেছে? আমরা সেটাই করেছি এখানে। দেখো অঙ্কটা একটু বড় আছে, কিন্তু এই ধরনের অঙ্কই তোমাদের 5 নম্বরে আসবে। একটু কঠিন অঙ্কই তো আসবে, একবারে সোজা অঙ্ক তো আসবে না। এই অঙ্কটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। তোমরা এটা 3 স্টার করে রাখো, আর বারবার এই খাতায় প্র্যাকটিস করবে তোমরা এই অঙ্কটা, না হলে কিন্তু অঙ্কটা পারবে না। বোঝা গেছে? চলো চলে যাই আমরা আমাদের নেক্সট অঙ্ক, 20 অঙ্কটা। 20 অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক রইলো, ঠিক আছে? 20 অঙ্কটা তোমরা হোমওয়ার্ক করবে, আর আমাকে কমেন্টে জানাবে যে 20 অঙ্কটার অ্যান্সার কত। ঠিক আছে? নেক্সট ক্লাসে কি আছে? নেক্সট ক্লাসে দেখো আমরা ত্রিকোণমিতি শুরু করব। মোস্ট 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 ইম্পর্টেন্ট, আমরা ত্রিকোণমিতি চ্যাপ্টারগুলো আমরা নেক্সট ক্লাসে শুরু করব।